কোনো পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই ওয়াজ রিমুভ ফ্রম দ্য মিটিং। কি ব্যাপার, একদম রিমুভ হয়ে গেল কেন অটোমেটিক? আবার জয়েন দিলে কি দিতে পারবে? ইন্টিজার মেইন নেবো নাকি ক্যারেক্টার নেবো ভাই প্রবলেমের জন্য? আচ্ছা আমরা বলতেছি ভাই সবগুলাই বলে দেবো, আর একবার আমি ওভারভিউটা দিচ্ছি, কারণ বেসিকে অবস্থায় যত বেসিকে সময় দেবেন তত ভালো। বেসিক হচ্ছে সি প্রোগ্রামিংটা যদি শিখেন তাহলে পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার কোনো সময় লাগবে না, খুব দ্রুত শিখতে পারবেন, মাত্র 5 থেকে 7 দিনের ব্যাপার, এর বাইরে কোনো সময় লাগবে না। তো এই কারণে আমরা সি প্রোগ্রাম শিখতে যাই। সি প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়, মূলত এই সিনট্যাক্সটা মেন, এই সিনট্যাক্সটা কেন আসতেছে, কারণ সি প্রোগ্রামের মধ্যে অনেক রকম ফাংশন থাকতে পারে। তো কোন ফাংশনের কাজ আগে হবে সেটা নির্ভর করে মেইনের উপর, এই কারণে আমরা মেইন ফাংশন লিখছি। এবং মেইন ফাংশনের মধ্যে আমরা ইউজার থেকে ইনপুট নেব, আউটপুট দেবো, এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের ফাংশন লাগবে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। তো এই দুইটা আসলে আমরা নিজেরা লিখি না, এই কারণে ওটার জন্য আমরা একটা হেডার ফাইল যুক্ত করি stdio.h। এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এটা করার পর আমরা কি করি, ইউজার থেকে যদি আমরা ইনপুট নেই, এই প্রোগ্রাম চলে, আমাদের সি প্রোগ্রামটা চলে হচ্ছে সিকোয়েন্স আকারে, লাইন বাই লাইন। প্রথমে সে যে মেইন ফাংশন থেকে শুরু করবে, এখানে যদি আমি একটা লাইন লিখি যে প্রিন্ট এফ, দেখার পর যদি আমি প্রিন্ট করে হ্যালো, তাহলে সে হচ্ছে ডাইরেক্টলি আমাদের হ্যালো প্রিন্ট করে দিবে, আর কোথাও যাবে না। দেখেন সেও যদি আমরা রান করি, এটা দেখেন হ্যালো প্রিন্ট হয়েছে। এখন এটার পর যদি আমি আবারও যদি প্রিন্ট করি যে হ্যালো টু, ধরেন যে ইনপুট নাম্বার টু লিখলাম যে ইনপুট নাম্বার টু, ধরেন যে লেখা দিলাম যে দুইটা নাম্বার ইনপুট দাও, আর হচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার দিলাম, এভাবে দিয়েছি। এখন দেওয়ার পর এখন যদি আমি এভাবে, এখন যদি আমরা ইনপুট নিই যে দুইটা নাম্বার, ধরেন যে ইন্টেজার এ কমা ইন্টেজার বি, এখন দুইটা নাম্বার ধরেন যে আমি ইনপুট নিব, দুই রকম অনেকের ভুল করতেছেন, তারা অনেকে পরে ভেরিয়েবলের নাম দিতেছেন। তো এখন যদি আমি পরে ভেরিয়েবল নাম দিই, আমি ইনপুটটা নিব দুইটা নাম্বার, ইন্টিজার নাম্বার পার্সেন্ট ডি আর হচ্ছে আমাদের পার্সেন্ট ডি। এখন দুইটা নাম্বার ইনপুট না কার মধ্যে রাখবো, এ আর বি এর মধ্যেই। তো এ আর বি যদি আমি এখানে লিখি যে এ ডি এ আর এর ডি হচ্ছে বি, এখন দেখেন এখানে অনেকের একটা সমস্যা হচ্ছে কি, অনেকে এটা করতেছেন। এটা যদি করেন দেখেন, আমরা ইনপুট নিচ্ছি এই লাইনে, এ আর বি এর মধ্যে রাখছি, এ বি কি আছে, এটা ওই যায় উপরের দিক দেখবে, উপরের দিক তো কোথাও এ বি নাই। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে কখনো তার মান রাখতে পারবো না। দেখেন এ আর বি এর নিচে লাল বাতি, কারণ কি এ বি ডিক্লেয়ার হয় নাই, তার আগে আমি মান রাখতে যাচ্ছি। এ বি এর মান আমি রাখতে চাচ্ছি কিন্তু এ বি তো নাই কো, এ বিটা তার জন্য আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। প্রথম কথা এটা অনেকে ভুল করতেছে। এবার যদি এ বি ইনপুট নিই, এবার যদি আমি আউটপুট দেখাই দেই, নর্মালি এ আর নর্মালি বি দিয়ে দিলাম, এখন তাহলে নর্মাল দিলে আউটপুট আসবি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনেকে কি করতেছেন যে ইন্টার ফার্স্ট নাম্বারের পর ইনপুট না আসতেছে না কেন? ইনপুট আসতেছে না কারণ হচ্ছে আপনি যে ইন্টার ফার্স্ট নাম্বার দিচ্ছেন, তো যখন আপনি ইন্টার ফার্স্ট নাম্বার দিচ্ছেন প্রিন্ট হয়েছে ইন্টার ফার্স্ট নাম্বার, তারপর লিখছেন ইনপুট হচ্ছে সেকেন্ড নাম্বার, এই জন্য এরপরে প্রিন্ট হয়েছে দেখেন ইনপুট সেকেন্ড নাম্বার, এরপরে জায়গা ইনপুট আসবি এই যে স্ক্যানএফ। এখন স্ক্যানএফ এর কাজ হবে দুইটা নাম্বার, 10 আর একটা দিলাম হচ্ছে 20, তাহলে এখন আউটপুট আসছে 10 20। কিন্তু দেখেন লাইনের পর আসে নাই। এখন যদি আমি চাই যে ইনপুট ফার্স্ট নাম্বার, এটা প্রিন্ট হওয়ার পর পরে হচ্ছে এ ইনপুট নিবি, তাহলে আমি এভাবে দিতে পারি, ইন্টার ফার্স্ট নাম্বার এরপরে হচ্ছে এ, এরপর দিতে পারি হচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বার, এখানে আমরা দিতে পারি হচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বারে এসে বি দিতে পারি। তাহলে কি হবে যে প্রথমবার সে এর জন্য ইনপুট নেবে, পরে বার দেবে। এখন দেখেন লাল কালার দিচ্ছে, কারণ কি এ বি ডিক্লেয়ার করছে নিয়েছে, এই কারণে আমার এ বি ডিক্লেয়ার করতে হবে সবার উপরে। এই প্রবলেমটা সবাই করতেছেন। এখন দেখেন প্রিন্টএফ ফার্স্ট নাম্বার, সে আগে প্রিন্ট করবে যে ইন্টার ইনপুট ফার্স্ট নাম্বার, তারপরে সে ওয়েট করবি ইনপুট নেওয়ার জন্য। তো এবার যদি আমি ইনপুট দিই, তাহলে সে দেখেন ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, ইন্টার দেওয়া মাত্র সে দ্বিতীয় লাইনে চলে আসবে, এসে প্রিন্ট করবে ইনপুট সেকেন্ড নাম্বার। এখন যদি আমি এখানে 65 দিই, তাহলে সে দেখেন এই দেখেন এই লাইনে চলে আসছে, যে ইনপুট সেকেন্ড নাম্বারটা আউট প্রিন্ট করছে, করার পরে দ্বিতীয় লাইন আসছে। আসে এখন যদি আমি ইন্টার দিই, তাহলে দেখেন 25 আর 65 ইনপুট হচ্ছে লেগেছে, যার পরবর্তী দেখেন স্ক্যানে আবার লিখছি, এই কারণে সে আবার চাচ্ছে আর একটা আবার ইনপুট। আমি 25, এখানে যদি উল্টা পাল্টা দিই 12 আর 23 ধরেন যে দিলাম, তাহলে কি হবে দেখেন, আগে ইনপুট দিছি এ আর বি এর মান, তাহলে এর মধ্যে চলে গেছে 25, বি এর মধ্যে গেছে 65। আমি আবার এ বি ইনপুট নিতেছি, তাহলে আবার যদি এ বি ইনপুট নিই, তাহলে আগের 25 আর 65 ওভার রাইট হয়ে যাবে, যা দেখেন 12 আর 23 আউটপুট আসছে। বুঝছেন ব্যাপারটা?
কেউ না বুঝে আছেন এটা? হ্যাঁ বুঝছি। এই যে ফাতেমা, বুঝছেন? বুঝছি ভাই। ওকে, এক সেকেন্ড, আমি কয়েল অফ করি, সেই গন্ধ আসছে কয়েলে, মাথায় হ্যাঙ্গার আছে। তো এটা ছিল হচ্ছে ইনপুট এবং আউটপুট দেওয়া। তো এক্ষেত্রে কেউ ভুল করবেন না, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, এরপর ইনপুট এবং আউটপুট নেবেন। তারপর হচ্ছে একজনের সমস্যা ছিল হচ্ছে, আমরা এরপরে শিখছি হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ তো নর্মাল হিসাবই। এরপর আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ইফ ইলস শিখছিলাম। ইফ ইলস এর ক্ষেত্রে কি হইতো, যে ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিতাম, যে এটা একটা কন্ডিশন। তো এখন যদি আমার কন্ডিশন সত্য হতো তাহলে এর ভিতর আমার যত লাইন আছে সব লাইন রান হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হতো তাহলে ইলস এর ভিতরে যত লাইন আছে তত লাইনের রান হবে। এটা ছিল হচ্ছে মূলত আমাদের ইফ ইলস এর কাহিনী। তো ইফ ইলস এর কাহিনীর মধ্যে যেহেতু আমাদের ফার্স্টে কি কন্ডিশন দেওয়া লাগবে, এখন আমি কি করতে চাচ্ছি তার উপর হচ্ছে আলাদা আলাদা কন্ডিশন। এখন ধরেন যে আমি চাচ্ছি দুইটা নাম্বার ইনপুট নেওয়া, দুইটা নাম্বার সমান কিনা চেক করব। তাহলে প্রথম শর্ত কি, দুইটা নাম্বার ইনপুট নেওয়া, তারপর আমি দুইটা নাম্বার চেক করব। তাহলে দুইটা নাম্বার যদি আমি ইনপুট নিতে চাই তাহলে আমার কি লাগবো, দুইটা নাম্বার ভেরিয়েবল লাগবো, ইন্টারজার এ আর একটা, এই দুইটা টাইপ হচ্ছে বি। এখন আমি মেসেজ প্রিন্ট করতে চাই না, জাস্ট খালি নিতে চাই এ আর বি। তাহলে আমি কিছু করবো না, পার্সেন্ট ডি দেওয়ার পরে এন্ড এ এন্ড বি। এখন আমার দুইটা নাম্বার ইনপুট চলে আসছে। আসার পর আমি চেক করতে চাচ্ছি যে দুইটা নাম্বার সমান কিনা। যদি সমান হয় তাহলে বলবো ইকুয়াল, না হলে বলবো নট ইকুয়াল। তাহলে আমরা জাস্ট কি ইকুয়াল কিনা এটা চেক করার শর্ত আমরা অপারেটরের সময় পড়ছিলাম, যে এ ইকুয়াল ইকুয়াল যদি বি হয় তার মানে কি এ এবং বি সমান। যদি এ বি সমান হয় তাহলে আমরা এখানে প্রিন্টএফ করতে পারি যে বোথ আর ইকুয়াল, আর না হলে ইলসে এসে প্রিন্ট করতে পারি নট ইকুয়াল। এটা হচ্ছে কে মেজবা ভাই, বুঝছেন? জি ভাই বুঝছি। এটা তো পরে করলাম অনেক কষ্টে। এটা কিন্তু এগুলো তখন বুঝাইছিলেন? এগুলো দেখাইছিলাম, আমি খালি ওভারভিউ দিচ্ছি আর কি, যে অনেকে এগুলা মিস্টেক করতেছেন। তো দেখেন এখন তো দিদি নট ইকুয়াল, আর এবং এরপর আমার যদি ভাই আমার বাওয়েল আর কনসোনেন্টটা শুধু মিস হয়েছিল ভাই, পারি ওকে, না। তো এখন থেকে 25 আর 25 দিলাম, বোথ আর ইকুয়াল, এই ছিল কাহিনী। এরপরে ছোট বড় তারপর সমান কিনা এগুলো তো চেক করতে পারবেন। এরপর আসি, দেখেন ভাওয়েল নাই কনসোনেন্ট। তাহলে ভাওয়েল নাই কনসোনেন্ট চেক করতে হলে আমাকে ফার্স্টে কি ইনপুট নেওয়া লাগবে, ইউজার থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া লাগবে, তাই না? জি ভাইয়া। তো আমি ধরেন যে ক্যারেক্টার সি এইচ ইনপুট নেব। তো যদি ক্যারেক্টার নিতে চাই তাহলে এখানে আমার পার্সেন্ট সি দেওয়া লাগবে, এবং এরপরে এখানে আমাদের ভেরিয়েবল নাম দিতে হবে সি এইচ। এখন সেম ইকুয়াল কিনা চেক এই যে ভাওয়েল কাটা এ ই আই ও ইউ। এখন যদি আমার সি এইচ ইকুয়াল ইকুয়াল যদি আমার এ হয় তাহলে সে ভাওয়েল, বি ও ডাব্লিউ ই এল ভাওয়েল। আমি ইলস ইফ দেও কন্ডিশন লিখতে পারি, যে যদি এ না হয়, যদি এরকম হয় ইলস ইফ যদি আমার সি এইচ ইকুয়াল ইকুয়াল ই হয় তাহলেও ভাওয়েল। তো এই কাজটা না করি আমি বাইরে চাইলে এক লাইনে করতে পারি, যে এ যদি ক্যারেক্টার যদি এ হয়, অথবা ক্যারেক্টার যদি ই হয়, অথবা ক্যারেক্টার যদি আমার ধরেন যে আই হয়, এই তিনটা আপাতত লিখি। তো এগুলা যদি হয় তাহলে ভাওয়েল, আর না হলে আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে কনসোনেন্ট। এটা কি কঠিন প্রোগ্রাম? না ভাইয়া। ভাই ভাইয়া এগুলো মানে এক এখানে লাইনে করা হচ্ছে যাবে যে না? কোটেশন দেওয়া লাগে মেবি, আমি কোটেশন দিই নাই, সেজন্য হচ্ছে ডিক্লেয়ার করতে বলতেছিল, তাই আমার সমস্যাটা হয়েছে যে আমি করতে পারি নাই। আচ্ছা, আর রাতুল ভাই আপনার কি সমস্যা হয়েছে? সম্পূর্ণ এক লাইনে করা যাবে না? দেখেন আমাদের কন্ডিশন দুইটাই, হয় ভাওয়েল হবে নাহলে কনসোনেন্ট হবে। তার মানে তোমাকে তো দুইটা কন্ডিশন ফেলাতে হবে, যে ইফ যদি এটা হয় তাহলে ভাওয়েল, না হলে কনসোনেন্ট। তাহলে এই তো দুইটাই তো হয়ে গেল, এর বাইরে তার লাগবে না। এখন যদি দেখেন সি দিই তাহলে বলবো কনসোনেন্ট, এরপর রান দেওয়ার পর যদি আমি এ দিই তাহলে বলবো ভাওয়েল। বুঝছেন ব্যাপারটা? এখন এ ই আই, বাকিটা আপনি বসা নেবেন, এ ই আই ও ইউ, তারপরে বড় হাতেরও দিবেন যদি সি এইচ ইকুয়াল ইকুয়াল যদি আমার এ হয়, অথবা তাহলে কি ছোট বড় দুইজনে কাজ করবে, বুঝছেন? মানে যদি ছোট দিই তাহলে ছোটর জন্য কাজ করবে, আর বড় দিলে শুধু বড়র জন্য কাজ করবে। দেখেন আমাদের কন্ডিশনটা কি, যদি ক্যারেক্টার এ হয়, ছোট হাতের কে হয়, কন্ডিশনের মধ্যে লেখা আছে অথবা ক্যারেক্টার যদি বড় হাতের হয়। তার মানে কি যদি ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক কোনো দেখার বিষয় নাই। ক্যারেক্টার যদি এ ই আই, ধরেন যে ও ইউ আছে, তারপর বড় হাতের এ ই আই, যে কোনো একটা হয় তাহলে ভাবেল। এখন আপনি ক্যারেক্টারটা বড় হাতে যাই দেন, নাহলে তো বাকিটা ইলসে চলে যাবে। এখন ধরেন যে ডি দিলাম,
এই ডি কি আমার এই যে কন্ডিশনের মধ্যে কোথাও আছে এখানে? নাই। নাই। তাহলে সে ইলসে আসবে, আইসা সে প্রিন্ট করবে কি কনসোনেন্ট। যদি আমরা এখন রান করি তাহলে দেখেন কনসোনেন্ট। কিন্তু যদি আমি বড় হাতের এ দিতাম, জাস্ট খালি মিলাবে, চেক করবে। ধরেন যে আমি বড় হাতের এ দিলাম, তাহলে চেক করবে বড় হাতের এ আছে, এটা কি এ? না তো। এটা কি এ? না। এটা কি এ? হ্যাঁ, এই যে এটা বড় হাতের এ, ম্যাচ করছে হুবহু, দেখেন ম্যাচ করছে। এবার যদি দিই তাহলে ভাওয়েল। বুঝছেন? জি ভাই। সবাই কি এটা বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। জি ভাই বুঝছি। ওকে, তাহলে দেখেন এবার আসি হচ্ছে আমরা ইফিলস এর ভিতরে নেস্টেড ইফিলস ইউজ করতে পারি। মানে হচ্ছে একটা ইফিলস এর মধ্যে আবারও আমরা ইফিলস চেক করতে পারি। যেমন ধরেন যে এরকম একটা কন্ডিশন দিতে যাচ্ছি, যে নাম্বারটা যদি 10-এর থেকে বড় হয় তাহলে আমি একরকম জিনিস করব। কন্ডিশন এরকম, যদি কারো বয়স 25-এর থেকে বড় হয়, আমি কন্ডিশনটা লিখি। হ্যাঁ, কারো কন্ডিশনটা এরকম, যদি আমাদের কারো বয়স, ধরেন যে কোন একটা মানুষ আছে তার বয়স যদি আমার 25-এর থেকে বড় হয়, 25-এর থেকে বড় হয়, তাহলে আমি আবার দুইটা জিনিস চেক করব। যদি কারো 25-এর থেকে বড় হয়, এখন 25-এর থেকে বড় এবং তার বয়স যদি 45-এর থেকে বড় হয়, তাহলে আমরা ধরেন যে বলবো যে ওল্ড ম্যান। আচ্ছা, 60-এর উপর যদি হয়, তাহলে দিলাম যদি কারো বয়স 60-এর উপর হয় তাহলে বলবো যে ওল্ড। আর যদি বয়সটা যদি 60-এর থেকে কম হয়, যে 25-এর থেকে বড় কিন্তু মানে 60-এর থেকে কম, তাহলে বলবো যে হচ্ছে ইয়ং ম্যান। আর যদি 25 থেকে নিচে হয়, তাহলে আমি এরকম আবার দুইটা কন্ডিশন চালাতে আসছি। যদি বয়সটা 18-এর থেকে বড় হয় তাহলে বলবো হচ্ছে বয়, আর না হলে বলবো ধরেন যে কি বলা যায়, বেবি। এরকম একটা কন্ডিশন দিতে আসছি। তাহলে আমাদের কন্ডিশনটা মূলত হচ্ছে কিরকম, যে আমরা ইউজারের থেকে ইনপুট নিব তার বয়স। এখন তার বয়সটা আমরা চেক করব, তার বয়স যদি 25-এর থেকে বড় হয় তাহলে সে এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে। তো এখানে যে আমি আবার তার চেক করবো তার বয়সটা 60 কিনা বা 60-এর থেকে ছোট কিনা। আর যদি কারো বয়স আমার 25 থেকে কম হয়, তাহলে আমি এই জায়গায় চলে যাব, যাওয়ার পরে এখানে আবার দুইটা কন্ডিশন চেক করবো, যে 18-এর থেকে বড় কিনা। এবং এটা চাইলে এক লাইনে এক কন্ডিশন দিয়ে লেখা যায়, তবে আমরা যেহেতু নেস্টেড শিখতেছি এই কারণে নেস্টেড এর মধ্যে করব। তাহলে যদি নেস্টেড এর মধ্যে করি, দেখেন প্রথমে আমরা একজনের এজ ইনপুট নিব, যে ইন্টিজার এজ। এখন এজ ইনপুট নেই, নেওয়ার পর এখন চেক করব এজটা কি আমার, এর জন্য এখানে ইন্টিজার হবে। এখন এজটা যদি আমার বড় অথবা সমান হয় 25-এর, তাহলে আমি এখানে আরো দুইটা কন্ডিশন চেক করব। এখানে ডাবল স্ল্যাশ ব্র্যাকেট, এটা দ্বারা কমেন্ট বোঝায়, এই লাইনে রান হবে না। আমি যদি এখানে থেকে দুইটা কন্ডিশন হবে, তো কোডের মাঝখানে যদি আমি কোনো এক কিছু লেখা রাখতে চাই যেটা কোডের মধ্যে রান হবে না কিন্তু কোডের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করতে পারি। কমেন্টের জন্য এখানে ডাবল স্ল্যাশ ইউজ করা হয়। আর যদি ইলসে আসে তাহলে দুইটা কন্ডিশন। তো বয়স যদি 25 থেকে বড় হয়, এখন তাহলে আমি দুইটা জিনিস চেক করতে আসছি। বয়সে যদি 25 থেকে বড় হয় তাহলে বলবো হচ্ছে কি, দুটো কন্ডিশন ইফ। এখন যদি বয়সটা আমার এরকম হয় যে বড় হচ্ছে 60-এর থেকে, তাহলে একটা পিন করব হচ্ছে ওল্ড ম্যান। আর না হলে ইলসে আমরা পিন করব ইয়ং ম্যান। দুইটা কন্ডিশন দিলাম। ধরেন যে এখন একটা জিনিস রাখতে আছে কমন দুইজনের জন্যই, যে যদি বয়সের থেকে 25 থেকে বড় হয় তাহলে হচ্ছে বিবাহিত মানুষ, বিবাহিত ওল্ড ম্যান অথবা বিবাহিত ইয়ং ম্যান, মানে এখানে কিছু একটা পিন করতে আছে দুইটার জন্য কমন। এটা হচ্ছে দুইজনের জন্য কমন। একটা ধরেন যে লিখলাম হচ্ছে ম্যারিড ম্যান বা বিবাহিত মানুষ। তাহলে দেখেন বিষয়টা এখানে দাঁড়ালো, যদি কারো বয়স যদি 25 থেকে বড় হয় তাহলে প্রোগ্রাম এখানে আসবে, আয়সা সে হচ্ছে চেক করবি, প্রথমে এই লাইনটা পিন করবি যে বিবাহিত মানুষ, এরপরে পিন করবি যদি বয়সটা 60-এর থেকে বড় হয় তাহলে ওল্ড ম্যান, না হলে পিন করবি ইয়ং ম্যান। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। আর ইলসে আচ্ছা ভাইয়া, তো এটা আমরা এলসিএস দিয়ে করতে পারতাম না? একটু রান হ্যাঁ, করেন তো। আচ্ছা করতেছে, দাঁড়ান। এখন ধরেন যে আরেকটা লেখে হচ্ছে এটা বিবাহিত, আর এটা লেখে হচ্ছে নন বিবাহিত বা অবিবাহিত।
বিবাহিত। আর লিখলাম হচ্ছে যদি আমার বয়সটা যদি 18 থেকে বড় হয় তাহলে লিখবো হচ্ছে বয়, আর না হলে লিখবো হচ্ছে বেবি। এবার যদি রান করি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, প্রথমে আমার একজনের বয়স ইনপুট আসছে। এখন যদি বয়সটা আমি যদি ধরেন যে 25 এর উপরে কোনো একটা বয়স দিয়ে 35 দিই, তাহলে দেখেন পিন করবে আগে যে বিবাহিত ইয়ং ম্যান, যে বিবাহিত মানুষ, তারপর আসছে ইয়ং ম্যান। কিন্তু এখন যদি বয়সটা আমরা যদি 60 এর উপর দিই, ধরেন যে দিলাম 65, তাহলে দেখেন আসবে যে বিবাহিত ওল্ড ম্যান। তো বুঝছেন ব্যাপারটা কি? ভাই আরেকবার ইলস, বারবার ইলস ইফ। দাঁড়ান, এখানে ইলসিপ দেয়া করি নাই কেন এটা বলতেছি। এখন ধরেন যে 17 দিলাম, তাহলে 17 যেহেতু, তাহলে আসবে অবিবাহিত মানুষ একজন বেবি, এইভাবে আসছে। তো এটা যদি ইফ ইলস দেয়া করতাম, তাহলে ইফ ইলস মানে ইফ ইলস ইউজ করছি, কিন্তু ধরেন যে ভিতরে নেস্টেড ইউজ করে নাই, তাহলে আমাকে কিভাবে করতাম? তাহলে কিন্তু আমাকে দেখেন বারবার এদের বিবাহিত মানুষের লাগে আমার বারবার লেখা লাগতো। ব্যাপারটা কিরকম দাঁড়াইতো এটা যদি আমি কমেন্ট আউট করি। এই প্রোগ্রামটা কি বুঝছেন আপনারা? বুঝি নাই। ওকে, দেখেন প্রথমে ধরেন যে বয়স ইনপুট নিছি, বয়সের ভিত্তিতে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, যে একজন মানুষের আমি বয়সটা ইনপুট নেব। এখন বয়সটা আমার ইনপুট নেওয়ার পর আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। যদি বয়স 25 থেকে বড় হয় তাহলে সেই সকল মানুষের জন্য আমি পিন করব বিবাহিত, বাংলা কথা। এরপরে আরো কন্ডিশন চেক করব। আর যদি বয়স 25 থেকে কম হয় তাহলে পিন করব অবিবাহিত, এটা হচ্ছে কমন। এই অবিবাহিত বিবাহিতের পাশাপাশি এরপর আবার 25 থেকে যদি কম হয় তাহলে আবার দুইটা ক্যাটাগরির মধ্যে যাবো। যদি 18 থেকে বড় হয় তাহলে বয়, আর যদি 18 থেকে ছোট হয় তাহলে বেবি। 25-এর ক্ষেত্রেও তাই, 25-এর থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আবার দুইটা ক্যাটাগরি ভাগ করবো। যদি 60-এর উপরে যায় তাহলে ওল্ড, আর যদি আমার 60-এর নিচে থাকে তাহলে হচ্ছে ইয়ং। তার মানে আমার কি দেখেন তো, এটার জন্য একটা কন্ডিশন দেওয়া লাগবে ভিতরে এসে, এটার জন্য একটা কন্ডিশন, এটার জন্য একটা কন্ডিশন। আবার ইলসে আসার পরেও আরেকটা ক্যাটাগরির, এই ক্যাটাগরির মধ্যে দেখেন দুইটা জিনিস, যদি 18 থেকে বড় হয় তাহলে একরকম, 18 থেকে ছোট হলে একরকম। তো কোডের মধ্যে ওইটাই করছি, যদি আমার বয়সটা 25 থেকে বড় হয় তাহলে আমি পিন করছি বিবাহিত, এরপর আবার চেক করছি সে আসলে 60-এর থেকে বেশি কিনা। বুঝেন নাই? বুঝছি। তো এটা যদি আমরা দেখেন ইফ ইলস দেয়া করতাম তাহলে কিন্তু আমাকে আরো বেশি কোড লেখা লাগতো। কিরকম বেশি কোড লেখা লাগতো? কিরকম লেখা লাগতো, যদি আমার বয়সটা 25-এর থেকে বড় অথবা সমান হয় এবং যদি আমার এজটা 60-এর থেকে বড় হয়, তাহলে লিখতাম হচ্ছে এই লাইনটা লিখতাম যে বিবাহিত মানুষ এবং হচ্ছে ওল্ড ম্যান, বিবাহিত মানুষ, আবার লিখতাম হচ্ছে ওল্ড ম্যান। এইটা দেখেন ইফ ইলস দেয়া আবার কন্ডিশন দেয়া লাগতো। ইলস ইফ এই কন্ডিশনই, যে বয়সটা যদি আমার 25 থেকে বড় হয় এবং এজটাও যদি 60-এর থেকে কম হয়, 60-এর থেকে কম হয়, তাহলে প্রিন্ট করতাম বিবাহিত মানুষই, তবে তখন আসতাম ইয়ং ম্যান, বিবাহিত মানুষ ইয়ং ম্যান, ইয়ং ম্যান। এভাবে করা লাগতো। আবার বাকিটাও কিন্তু এই ইলসের জন্য ওইভাবে করা লাগতো। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। কিন্তু দেখেন এই ক্ষেত্রে আমার কন্ডিশন দুইবার তো দেওয়া লাগতেছে, পাশাপাশি দেখেন এই লাইনটা আমার দুইবার লেখা লাগতেছে। তো কিন্তু এই ক্ষেত্রে দেখেন লাইন কিন্তু একবার লেখলে হইতেছে। তো কোডের মধ্যে এরকম বহু জিনিস দেখবেন যেটা আসলে কমন থাকবি, কোন একটা পার্টিকুলার জন্য কমন থাকবি, এরপরে যে সে ডিভাইড হবি আরো কন্ডিশনে। এখন 60-এর উপরে যে ভিতরে আরো কন্ডিশন থাকতে পারে, হচ্ছে দেখেন 60-এর উপরে চাইলে আরো কন্ডিশন থাকতে পারে। যদি সে 60-এর উপরে গেলে ওল্ড ম্যান, ঠিক আছে, যাদের বয়স 60-এর উপরে তারা ওল্ড ম্যান। এরপর আমাকে চেক করতে গেছে যদি 100-র বেশি কিনা, তাহলে বলবো যে মেলা ওল্ড ম্যান। যদি এই এসটা যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু হয় 100, তাহলে লিখবো হচ্ছে কি তিনটে আদিমকালের মানুষ লিখতে পারি, মানুষ। আর না হলে ইফ লিখবো হচ্ছে 71 সালের মানুষ। দেখেন আমি কন্ডিশনের মধ্যে কন্ডিশন, এইভাবে কিন্তু আমরা একাধিক কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন দিতে পারি। এখন তাহলে কি দাঁড়াবে? এখন ফাতেমা বলেন এখানে কিরকম বিষয়টা দাঁড়ালো, কি দাঁড়ালো?
বলতে পারবেন কি হলো এখানে ঘটনা? ভাই খালি বুঝতে মেয়েরই পারছি প্রশ্ন করে। জি ভাইয়া। কি হয়েছে? আচ্ছা ভাই আমি একটু বলি, বলেন। মানে ওই কন্ডিশনটা আর কি। হ্যাঁ, হুম যদি হচ্ছে 25-এর থেকে বড় হয় হুম তাহলে তারা হচ্ছে বিবাহিত পুরুষ মানুষ। হুম হুম এখন যেহেতু 25-এর থেকে বড়, ওটার ভিতরে আরেকটা কন্ডিশন চেক করবো যে 60-এর থেকে বড় যারা, হুম তারা হচ্ছে ওল্ড ম্যান। এখন 60-এর ভিতরে আমি আবার চেক করব যে যাদের বয়স হচ্ছে 100 থেকে বেশি। হুম যদি 100 থেকে বেশি হয় তাহলে তারা হচ্ছে অনেক আগের আদিম যুগের মানুষ। আর যদি 100 থেকে কম হয়, মানে 60-এর থেকে বেশি কিন্তু 100 থেকে কম এরকম, তারা হচ্ছে 71 সালের মানুষ। বুঝছি। হ্যাঁ, তাহলে এখন এই যে ফাতেমা বলেন যে আমি যদি 65 ইনপুট দিই তাহলে আমার আউটপুট কি আসবে? ভাইবা বলেন। ওল্ড ম্যান খালি ওল্ড ম্যানই আসবে? আর 71-এর মানুষ। খালি 71 মানুষ আর ওল্ড ম্যানই আসবে, আর কিছু আসবে না? না, কেন? তার বয়সটা 65। 65 কি আমার 25 থেকে বড় না? তার মানে এই ব্লকের মধ্যে সে ঢুকবে। ঢুকে প্রথম লাইনে আছে কি বিবাহিত মানুষ, তাহলে এই লাইনটা যেহেতু পিন ট্যাপ লেখা আছে এই ব্লকের মধ্যেই, তাহলে এই লাইনটা রান হবে না? ও হবে ভাই। হ্যাঁ, এই লাইনটা রান হবে। হওয়ার পরে সে এই জায়গাতে আসবে, আসে চেক করবে যে বয়সটা 60-এর থেকে বড় কিনা। হ্যাঁ, 60-এর থেকে বড়। তাহলে সে আর ইলসে যাবে না, ইলসের কথা ভুলে যাবে, তখন সে এইটার মধ্যে ঢুকবি। ঢোকার পরে সে পিন করবে ওল্ড ম্যান, তাহলে বিবাহিত মানুষ ওল্ড ম্যান। এরপরে আবার চেক করবি কন্ডিশন, বয়সটা কি 100 থেকে বড় না? তো তাহলে বয়সটা যেহেতু 100 থেকে কম, তাহলে 71-এর মানুষ। তার মানে আমার পিন হচ্ছে এ লাইন, বিবাহিত মানুষ ওল্ড ম্যান 71-এর মানুষ। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। এখন বিবাহিত মানুষ ওল্ড ম্যান 71-এর মানুষ, এভাবে কিন্তু আমার আউটপুট আসছে। তো এখন যদি আমি আবার রান করি এই কোডটা, এখন যদি আমি 45 দিই, এখন 45 দেওয়ার পরে মেজবা ভাই বলেন এবার আউটপুট কি আসবে? 45 দিলে প্রথমে আসবে বিবাহিত মানুষ, তারপর 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 71-এর মানুষ আসবে। আর 71-এর মানুষ আসবে? না ভাই, ইয়ং ম্যান আসবে। ইয়ং ম্যান আসবে। তো এটা কি বুঝছেন? তাহলে দেখেন আমার বয়সটা 45 থেকে বড়, তাহলে এজটা কি 25 থেকে বড়? ইয়েস, তখন সে এর মধ্যে ঢুকলো। ঢোকার পরে ফার্স্টে পাইছে কি বিবাহিত মানুষ, তাহলে সে বিবাহিত মানুষ এই লেখাটা পিন করবে। করার পরবর্তী সে চেক করবে বয়সটা কি আমার 60-এর থেকে বড়। বয়স 45, 60-এর থেকে তো বড় না, তাহলে সে এই ইফ এর মধ্যে আর ঢুকবে না, এই ইফটা সে ভুলে যাবে। তারপর সে ইলসে আসবে, আসার পর লেখা আছে ইয়ং ম্যান, তাহলে সে ইয়ং ম্যানটাকে পিন করবে। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। তো এরকম ইপিলস এর মধ্যে আরো ইপিলস থাকতে পারে, তো এগুলা পারবেন না। এখন আমি এই যে ইয়ং ম্যান, এখানে এসে আবার চেক করতে পারি যে বয়সটা 30-এর থেকে বড় কিনা, এরকম 30-এর থেকে কম কিনা, এরকম কিন্তু আরো কন্ডিশন দিতে পারে। মানে কন্ডিশনের মধ্যে হাজারটা কন্ডিশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই, বাট এই যে কন্ডিশন গুলো দিতে গিয়ে হালকা মাথা ঘুরে যায়। দেখেন এভাবে কন্ডিশন দিবেন না, কন্ডিশন দিবেন খুবই সহজ ভাবে। দেখেন আমি আরেকবার এই কোডটা আরেকবার লিখি, সেম কোডটা হবে না যদিও, কিন্তু এরকমই লিখি। দেখেন, তো আমরা ফার্স্টে চেক করব যদি কারো বয়স 25 থেকে বড় হয়, মানে আগে কন্ডিশন গুলো আগে খাতায় সাজাই নেবেন। এই যে কন্ডিশন গুলো খাতায় আগে সাজা দেবেন। ধরেন যে এরকম, যে আমরা এরকম নির্ণয় করতে পারছি যে আহ, কারো সিজিপে ধরেন যে ক্যালকুলেট করতে, যদি কারো সিজিপে 3 পয়েন্ট ধরেন যে 95 হয়, সরি 95 না, আরো ইয়াদি 80 হয়। যদি কারো কন্ডিশন গুলো আগে মাথায় সাজা দেবেন, যদি কারো সিজিপে 80 হয় তাহলে তারা এক ক্যাটাগরি, আর না হলে 3.50 উপরে যদি কারো রেজাল্ট থাকে তাহলে তারা এক ক্যাটাগরি, আর যদি না হয় তারা বাকিরা আর এক ক্যাটাগরি। ধরেন বাকিরা দেখলাম, তার মানে এই কন্ডিশন গুলো আগে লিখবেন। এখন আমি কন্ডিশনের ভিতরে পরে যাচ্ছি, আগে এই কন্ডিশন 3টা লেখা নেবো।
যে 3টা গ্রুপে ভাগ করে দেব। যদি কারো ধরেন যে প্লট লেলই সিজি, এখন ধরেন যে লিখতে আছে কারো সিজি যদি আমার 3.90 থেকে বড় হয় তাহলে একরকম ইলসিফ, এখানে আমরা আরেকটা ইলসিফ দিতে পারি। ইলসিফ কারো সিজি যদি বড় হয় অথবা সমান হয় কত লিখছিলাম 3.50 উপরে, আর এটা 80 উপরে, 3.50 উপরে হয়, তাহলে তারা এক ক্যাটাগরি। তাহলে দেখেন আমি আগে 3টা ক্যাটাগরি কিন্তু ভাগ করে নিছি। যদি কারো 80 উপরে হয় তারা এক ক্যাটাগরি, 50 উপরে হলে তারা এক ক্যাটাগরি, না হলে তারা এক ক্যাটাগরি। 3টা ক্যাটাগরি ভাগ করা শেষ। এরপর এখন প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে থেকে আমি চাইলে আরো ক্যাটাগরি বানাইতে পারি। কিরকম? যদি 3.80 মধ্যে হয় তাহলে আমি আগে পিন করব তারা হচ্ছে ভালো ছাত্র, গুড স্টুডেন্ট। আর যদি 50 মধ্যে থাকে তাহলে পিন করব এভারেজ, আর তাহলে না পিন করব হচ্ছে ব্যাড। এই একটা কমন সবার জন্য যদি ধারা 3 এরপর আমি এদের মধ্যে যে আবার পার্টে পার্টে ভাগ করব, এদের মধ্যে যে আবার ধরেন যে কন্ডিশন দেব। যদি কারো সিজিপিএ 90 উপরে হয়, 3.90 উপরে হয় তাহলে পিন করব আল্ট্রা লিজেন্ড, আর না হলে ধরেন যে 3. আর না হলে কি 90 উপরে হলে আল্ট্রা লিজেন্ড, আর না হলে বলবো হচ্ছে জাস্ট লিজেন্ড। তাহলে দেখেন আমি 3.80 মধ্যে আসার পরে যারা 3.80 উপরে তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট তো সবাই, এরাও। এখন কথা হচ্ছে যদি 90 পায় তাহলে ওটা আল্ট্রা লিজেন্ড, আর যদি 90 কম পায় তাহলে লিজেন্ড। তার মানে আমি 80 কন্ডিশনটা ফিল আপ করে আসি। যদি 80 হয় তাহলে আমি প্রিন্ট করব যে তারা আসলে গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট প্রিন্ট করলাম। এখন যে তারা যে গুড স্টুডেন্ট দুজনের জন্য কমন, যে 3.80 উপরে পেলে গুড স্টুডেন্ট। এরপর দেখেন কন্ডিশন আছে, যদি 90 উপরে পায় তাহলে আল্ট্রা, না হলে লিজেন্ড। তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি যদি ইফ হ্যাঁ, ইফ যদি আমার সিজিটা বড় হয় তো সমান হয় 3.90, তাহলে আমি এগোর জন্য প্রিন্ট করব আল্ট্রা লিজেন্ড। আর যদি না হয়, এর থেকে যদি কম থাকে তাহলে আমরা ইলসে প্রিন্ট করব জাস্ট খালি হচ্ছে লিজেন্ড। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে কি এই কন্ডিশন লিখতে বেশি কষ্ট হলো? এই কন্ডিশনটা কঠিন মনে হলো? এই কন্ডিশন কি কঠিন মনে হয়েছে? না ভাই। না ভাই। ওকে, এখন আপনারা এদের 3.50 জন্য কোন যে যারা 3.5 পাইছে তারা এভারেজ দিলাম। এরপর আমি আবার ক্যাটাগরি ভাগ করলাম যে যারা 3.65 এর উপরে পাইছে তারা ধরলাম যে হচ্ছে এভারেজ, এভারেজ ট্যালেন্ট, এভারেজ ট্যালেন্ট। আর যদি 65 কম পায় তাহলে ধরেন যে তাদের জন্য পিন করবো হচ্ছে কি মিডিয়াম ট্যালেন্ট, বা ট্যালেন্টটা অতটা নাই, এভারেজ ট্যালেন্ট, এভারেজ স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট লিখলাম জাস্ট খালি। তো এটার ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে 3.50টা যদি লিখি আমরা, তাহলে প্রথমে যারা 3.50 তারা হচ্ছে সবাই হচ্ছে এভারেজ স্টুডেন্ট, তারপরে বাকিরা তারা ক্যাটাগরি ভাগ হচ্ছে। তাহলে এখানে আমাকে আগে কি প্রিন্ট করা লাগবে? হ্যাঁ, এভারেজ। এখন এভারেজ প্রিন্ট করার পরে আমি আবার চেক করতেছি যদি ইফ কারো যদি আমার সিজিটা যদি সিজি যদি বড় হয় অথবা সমান হয় 3.65 এর, তাহলে তারা হচ্ছে কি স্টুডেন্ট? দেখেন যদি 3.6 স্টুডেন্ট। তাহলে ট্যালেন্ট স্টুডেন্ট, না হলে জাস্ট খালি স্টুডেন্ট ট্যালেন্ট। আর যদি না হয় এই যে 65 এর কম পাইছে তার মানে ইলসে আসলে কি হবে? তারা হচ্ছে জাস্ট খালি স্টুডেন্ট। তবে এখানে একটু সমস্যা থাকে অনেক টাইমে, সমস্যাটা বলতেছি যে ইকুয়াল চেক করে না, দশমিকে আসলে ইকুয়াল কখনো চেক করে না। যদি আমরা ইকুয়াল দিছি কিন্তু দশমিকের ক্ষেত্রে ইকুয়ালটা কাজ করে না। কেন করে না? কারণ হচ্ছে দশমিক ভ্যালু আসলে কম্পিউটার ঠিকভাবে স্টোরি করতে পারে না। দশমিক ভ্যালুটা হয় অনেক বড়, 3.9495862444 ডট 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 এই পর্যন্ত, অনেক দূরে একটা ভ্যালু। তো দশমিক সর্বোচ্চ প্লটেও যদি রাখি তাও এই পর্যন্ত রাখতে পারবি। তাহলে কি ইকুয়াল কি চেক করা পসিবল একটুকা দিয়া? কারণ এইদিকে এগুলো তো ভ্যালুগুলা চেঞ্জ হতে পারে, তারা তো ইকুয়াল আর হইব না। এই কারণে ইকুয়ালটা আসলে এইভাবে করা যায় না। আমরা ভবিষ্যতে দেখবো ইকুয়ালটা কিভাবে চেক করে। তো আপাতত আমাকে কোডটা কি বুঝছেন? জি ভাই।
তাহলে এভাবে যদি মাল্টিপল কন্ডিশনের মধ্যে কন্ডিশন থাকে তাহলে লিখতে পারবেন না? জি ভাইয়া, বাট ওইভাবে তো মানে কোশ্চেন প্রবলেম গুলো তো ওইভাবে বলাই থাকে না, মানে এটা কোশ্চেন আমরা ভালো বুঝি না। প্রবলেম গুলা পড়বেন, কয়েকটা দিন একটু ট্রাই করলে হবে। দেখেন এবার ধরেন আমি সিজিপি দিলাম কারো 7.45, তাহলে ডাইরেক্ট চলে আসবে ব্যাড স্টুডেন্ট। এরপর ধরেন যে সিজিপি দিলাম একটু বড় 3.75, তাহলে আসবে দেখেন এভারেজ ট্যালেন্ট। কারণ কি 3.75, সে আগে এখানে চেক করবে এই কন্ডিশনের মধ্যে যায় কিনা, না যায় না। এখানে চেক করবে এই কন্ডিশনের মধ্যে যায় কিনা, ইয়েস যায়। তখন সেখানে পিন করবে হচ্ছে এভারেজ, এই কারণে এভারেজটা আসছে। আসার পর দেখলো যে এখানে আবার কন্ডিশন, ওকে তাহলে সিজি কি 6.5 এর উপরে, হ্যাঁ তাহলে সে ট্যালেন্ট পিন করছে, এই কারণে আসছে ট্যালেন্ট। বুঝছেন ব্যাপারটা? জি জি ভাইয়া বুঝছি। তো এভাবে কন্ডিশনের মধ্যে কন্ডিশন থাকলে পারবেন না? জি ভাইয়া পারবো, বাট স্যার ওই প্রশ্ন প্রবলেম গুলো ভালোভাবে বুঝি না যে আচ্ছা কি করতে প্রবলেম বলছে। আস্তে ধীরে আসবে, আমরা আগে সিনট্যাক্স গুলা বুঝি, এরপর আস্তে ধীরে প্রবলেমের দিকেও যাবো, সমস্যা নাই। তো এই যে তাসলিমা, নাজমিন, তারপরে হচ্ছে কেটা আছেন, জাহিদ ভাই, আপনারা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। তাসলিমা কিন্তু আমাদের এখানে নতুন, সবাই ওয়েলকাম জানেন, এ কিন্তু 2টা ক্লাসের একটা ক্লাসও করেনি। ঠিক আছে, বুঝলে ভালো, একটু চেষ্টা করবেন রেগুলার প্র্যাকটিস করার। তো এই হচ্ছে আমাদের কন্ডিশন গেল ইফ ইলস এর। তো এটা আমরা এখন মুছে দিই। এরপরে দেখেন কন্ডিশন ক্ষেত্রে অনেক টাইম আছে কি ইফ ইলস ছাড়াও কন্ডিশন দেওয়া যায়। যেমন ধরেন যে এরকম, যে যেটা আমরা দিলাম যে ইফ যদি ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, ক্যারেক্টার ইকুয়াল যদি বি হয়, ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল যদি সি হয়, এভাবে লেখার চাইতে সুন্দর একটা জিনিস আছে এই ধরনের প্রোগ্রামে, মানে হচ্ছে ডাইরেক্ট। কারণ মানে কন্ডিশন একদম ফিক্সড, এর বাইরে কিছু নাই কো। তো ওই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের সুইচ। ইউ আর ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি তাসলিম আপু। যাই হোক, দেখেন এখন সুইচ সুইচ বিষয়টা কি দেখেন, আমাদের যে দেওয়ালে সুইচ লাগে না, ওই সুইচ এই সুইচ প্রায় সেম। তো ওই সুইচ এই সুইচ সেম কিভাবে, যদি আমরা দেখেন সুইচে অনেকগুলো এরকম সুইচ থাকে, আর এখানে ধরেন যে অনেকগুলো বাল্ব আছে, তারপর ধরেন যে ফ্যান আছে, এটা ধরেন যে বাল্ব, আর এটা ধরেন যে আরেকটা জিনিস। তো দেখেন যার সাথে যার কানেক্টেড, এই সুইচ দিলে কি লাইট জ্বলবে? লাইট কিন্তু জ্বলবে না। আবার এই সুইচ দিলে কি এই যে ওয়াশিং মেশিন ধরেন এটা কি চালু হবে? কিন্তু হবে না। এই কারণে প্রোগ্রামের ক্ষেত্রে সুইচ আছে, যার সাথে যার মিলবে তারটাই কাজ করবে। খালি সুইচের কনসেপ্টটা বুঝছেন কি? খালি সিনট্যাক্স পরে দেখি, আগে সুইচের কাজটা কি বুঝছেন? সুইচের কাজ, সুইচের কাজটা মূলত হচ্ছে সুইচের ভিতর যার সাথে মিলবে তারটা দিবে, এছাড়া কারো সে খবর রাখে না। তো এখন আমরা লিখি সুইচের মধ্যে কোনো কন্ডিশন দেওয়া যায় না, ডাইরেক্ট যার সাথে মিলবে তারটাই, এখানে কোনো কন্ডিশন দেওয়া যায় না। তো আমরা ধরেন সুইচ লিখি WITCH, সুইচের সিনট্যাক্সে তো পাশে সুইচ দেওয়া লাগবে। দেওয়ার পরে এখানে আপনি একটা নাম্বার নিতে হবে, নাম্বার ক্যারেক্টার যে কোনো একটা হতে পারে, হ্যাঁ যার যার তার তার। তো এখানে ধরেন যে এখন আপনি মিলাবেন, এখন ধরেন যে আমি কোন একটা ক্যারেক্টার ভাওয়েল কিনা চেক করব, তাহলে আমাকে তো ওই ক্যারেক্টারটা দেওয়া লাগবে, তাই না? জি ভাই। জি তারপর দেখেন যদি আমরা এই কোন একটা সংখ্যা থেকে যদি আমরা এই কোন ধরেন যে কোন একটা ডিজিট 0 থেকে 9 এর পর্যন্ত কোন একটা ডিজিট আছে, ওই ডিজিটটাকে কথায় প্রকাশ করার প্রোগ্রাম যদি আমরা ইকুয়ালসে লিখি, তাহলে এরকম লিখতে পারবো না? তাহলে এইটার একটা নাম্বার নিলাম, এখন যদি নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করতে পারি কিন্তু 0 জেডি আর ও। তাহলে দেখেন কথায় প্রকাশ করা হলো। ইলস ইফ যদি আমার নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, তাহলে দেখেন আমি কিন্তু প্রিন্ট আপ করতে পারি ONE1। তাহলে দেখেন এভাবে কি 0 মানে যে কোনো একটা ডিজিটকে আমরা কথায় প্রকাশ করতে পারি না এইভাবে কোড লিখে? জি ভাই। তো যদি আমরা সুইচ দ্বারা এটা এরকম কাজ করতে চাই, তাহলে সুইচের মধ্যে আমাকে এই নাম্বারটা দেওয়া লাগবে, যে এই নাম্বারটা। যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতাম, তাহলে ধরেন যে ক্যারেক্টারের আমি রাখছি CH এর মধ্যে, তখন আমাকে এখানে CH টা লেখা লাগতো, CH। তো যেহেতু আমরা ধরেন যে আপাতত এখানে রেখে রাখি যে আমাদের কোন একটা জিনিস আসবে আর কি, তো ধরেন যে আপাতত কন্ডিশনের মতন লেখা লাগে যে এটা একটা কন্ডিশন, মানে এখানে যাটা নিয়ে আমি উদাহরণ দেখাবো, সমস্যা নাই। তো যেটা নিয়ে কাজ করবো এখানে, এখন ওই জিনিসটা কি হতে পারে? ওই জিনিসটা 0 হতে পারে, ওই জিনিসটা 1 হতে পারে, ওই জিনিসটা A হতে পারে, ওই জিনিসটা B হতে পারে, ওই জিনিসটা 17 হতে পারে, যে কোনো নাম্বার যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে বলছি কি যার সাথে মিলবে তারটা কাজ করবে। তো আমি এখন যার যার জন্য কাজ করবো, আমি ধরেন যে ভাওয়েল থেকে কনসোনেন্টের রূপান্তরে একটা কাজ করব, মানে
ভাওয়েল দিয়ে কনসোনেন্ট নির্ণয় করার কাজ করবো। তাহলে আমি এখানে একটা ক্যারেক্টার আসতে পারি, যে এই জায়গাতে একটা ক্যারেক্টার আসবে, ধরেন যে সিএইচ ক্যারেক্টারটা ইনপুট নিলাম, যে ক্যারেক্টার সিএইচ ইউজার থেকে ধরেন যে ইনপুট নিলাম, মানে ইনপুট সিএইচ নিছি, তার মানে এই ক্যারেক্টারটা আসবো। এখন হতে পারে কি এখানে এটা কেস আকারে লিখতে হয়, কেস কেস যদি আমার ক্যারেক্টারটা এ হয় তাহলে আমি এখানে প্রিন্ট করবো হচ্ছে ভাওয়েল। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। তারপর দেখেন কেস এ হইলো না, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওকে, তারপর দেখেন এ হইলো না, তার মানে আমার কেস কি হতে পারে, ই হতে পারে, বেশি কিন্তু নাই, এ ই ই যদি হয় তাহলে আমি প্রিন্ট করবো ভাওয়েল, ধরেন যে প্রিন্ট করবো ভাওয়েল। আবার হতে পারে কি আমার কেসটা ধরেন যে এ ই, কেস হতে পারে আই হতে পারে, তখন আমি প্রিন্ট করবো ভাওয়েল। আপাতত ধরেন যে ভাওয়েল তিনটাই, পৃথিবীর ভাওয়েল আছে তিনটাই, বাকিগুলা লিখলাম না। তো এরপরে কি আছে, এ ই আই ও ইউ আছে ধরেন, এখন কোনোটাই হলো না, এ হলো না, ই হলো না, আই হলো না, তাহলে ওটা অবশ্যই কি একটা কনসোনেন্ট। তো ওই ইলস এর জিনিসটা এখানে ডিফল্ট লেখা হয়, যে যদি কোনো কন্ডিশনে কারোর সাথে না ম্যাচ করে তাহলে ডিফল্টের মধ্যে যা আছে তাই, তো আমরা ডিফল্টের মধ্যে প্রিন্ট করতে পারি হচ্ছে কনসোনেন্ট। এই হচ্ছে আমাদের সুইচের কাজ। এই হালকা সিনট্যাক্স কি বুঝছেন? জি ভাই। তো সিনট্যাক্সটা বুঝলে ধরেন যে আমরা ক্যারেক্টারটা ইনপুট নেই, ক্যারেক্টার ধরেন যে আমি সিএস একটা ক্যারেক্টার নেব ইউজারের থেকে, যে স্ক্যানএফ %c তারপরে সিএস ইউজার থেকে ইনপুট নিলাম, নেওয়ার পর এখন কাজ হচ্ছে কি আমার হচ্ছে সুইচে আসলে কনভার্ট করা। ফরম্যাট ক্যারেক্টার টাইপ, দেওয়া লাগবে। হ্যাঁ লিখবো। দেখেন এরপর আমি এখানে সুইচ লিখবো, LWITCH। যদি আমি সুইচ লিখি তাহলে সুইচের মধ্যে প্রথমে আমাকে একটা এক্সপ্রেশন দেওয়া লাগবে, আমি কাক নিয়ে কাজ করতে আসছি, আমার জিনিসটা কে, তাহলে আমার জিনিসটা আমি কাক নিয়ে কাজ করতে আসছি, কাকে মিলাতে চাচ্ছি বলেন তো? সিএইচ। হ্যাঁ সিএস কে মিলাতে আসছি। এখন সিএস কে মিলাতে আসি, দেখলাম যে সিএস এর মধ্যে অনেকগুলো হতে পারে, সিএস যদি এ হয় ওটা আমি কেস দিয়ে লিখবো, যদি সিএস টা যদি আমার এ হয় তাহলে আমি একটা কাজ করব, কেস সিএস টা যদি আমার বি হয়, সবার জন্য দিব না কারণ আমি এখানে ফিল্টার করে লিখছি আমার কোন দিক বেশি, এভাবে লিখলে তো সবগুলা লেখা লাগবে, যে এ এর জন্য ভাওয়েল, বি এর জন্য কনসোনেন্ট, সি এর জন্য ভাওয়েল, ডি এর জন্য কনসোনেন্ট, এভাবে তো বারবার লেখা লাগবে, এত দিব না। আমরা দেখবো কম আছে কার, ই এর আছে, তারপর কেস আছে, এ ই আই আছে, বাকিটা লিখতেছি প্রিন্ট করি না এখনো, কারণ যে এ ই আই আছে তিনটা আছে ভাওয়েল, আর যদি না হয় তাহলে আমরা ডিফল্টে চলে যাব, ভাইয়া ই দিবা দিছেন। এ ই আই দিলাম। এখন দেখেন যদি এ হয় তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে ভাওয়েল, ইএল ভাওয়েল, আর যদি না হয় তাহলে ইলস যদি ই হয় তাও আমি প্রিন্ট করব ভাওয়েল। তারপর যদি আমার এ ই আই হয় তাহলে আমি প্রিন্ট করব ভাওয়েল, আর যদি এ ই আই কোনোটাই না হয় তাহলে আমি প্রিন্ট করব কি, এটা একটা কনসোনেন্ট। আরো আছে কিন্তু এ ই আই ও ইউ আছে, এগুলো আপনারা লেখা নিয়েন, আমি লেখা দিই। এ ই আই ও ইউ। এখন দেখেন আমি যদি লিখছি, তাহলে আমি যদি এখন ইনপুট নিই, ধরেন যে আমি ইনপুট নিলাম ইউজার থেকে, তো ইনপুট পাশে দিলাম ধরেন যে ইউ, তাহলে কি আসছে, ভাওয়েল আসছে, কনসোনেন্ট লেখাও আসছে। কেন আসছে এটা বলতেছি। তারপর ধরেন যে ডি দিলাম, তো ডি কি নর্মাল একটা কনসোনেন্ট, দেখেন কনসোনেন্ট আসছে। এরপর যদি আমি ই দিই তাহলে দেখেন কি হয়, ভাওয়েল 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 কনসোনেন্ট, অনেক রকম ভাবে আসতেছে না? জি ভাই। তো এখন ধরেন যে আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন যে আমি এর সাথে লেখা আছে ভাওয়েল এ, ভাওয়েল ই, ভাওয়েল আই, আর ধরেন এদের সাথে নতুন নতুন লাইনও প্রিন্ট করে দিই, যে সবাই নতুন নতুন নিচে নিচে আসবি, নতুন লাইন প্রিন্ট করে দেখাইছিলাম। জি ভাইয়া। ওকে, প্লাস এন দিলে নতুন লাইন আসে, তো আমরা কি প্রত্যেকটা নতুন নতুন লাইনে নেবো, দেয়া দেখবো যে আসলে কোনটার জন্য কি প্রিন্ট হচ্ছে। তো এখন ধরেন আবার রান করি, রান করলাম, আমরা ধরেন যে এই কার জন্য দেবো, ও এর জন্য দিলাম। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আমি আপনাকে প্রশ্ন করব, ও এর জন্য দিলাম, তাহলে দেখেন প্রিন্ট হয়েছে কি, ও এর জন্য কি প্রিন্ট হয়েছে, সে কারণ এর সাথে মিলে নাই, প্রিন্ট হয় নাই। ই এর সাথে কি মিলেছে, না মিলে নাই। আই এর সাথে মিলছে, না। ও এর সাথে মিলছে, দেখেন প্রিন্ট করছে ভাওয়েল অফ ও। বাকিগুলো কিন্তু আসছে, কেন আসছে ওটা আমরা পরে আসতেছি, আমার আউটপুট তো আসছে, তাই না?
এরপর ধরেন যে আমি আই দিলাম, এখন আই দেওয়ার পর যখন আমি প্রিন্ট করছি তাহলে আয়ের ক্ষেত্রে কি আসছে দেখেন তো, উপরকার কোনোটা আসে নাই, আয়ের জন্য আসছে, ও এর জন্য আসছে, ইউ এর আসছে, কনসেন্ট আসছে। তাহলে এখানে কি কোনো কিছু একটা লক্ষ্য করতে পারতেছেন যে আসলে ঘটনা কি ঘটতেছে? জি ভাই জি ভাই নিচের গুলো আসতেছে কেন? হ্যাঁ, নিচের গ্লাভ চলে আসতেছে, এটা সমস্যা। তাহলে যদি আমি এ হয়, তাহলে এ যদি দিই তাহলে দেখবেন যে সবার জন্য চলে আসছে। এই ব্যাপারটা হচ্ছে কি, এখানে অটো কাজ করে, যে কন্ডিশন সে মিলে, ধরেন যে আয়ের বেলায় এসে কন্ডিশন মিলছে, যখনই তার কন্ডিশনটা আমার আয়ের সময় এসে মিলবে, তখন সে করবে কি, যে আয়ের জন্য তো কাজ করবেই, বাকি সে কন্ডিশন মন্ডিশন কিছুই দেখবে না, সুজা পিন করে চলে যাবে, মানে সে গন্তব্য পায় গেছে। ধরেন যে এরকম যে কোন একটা মুভি দেখছিলাম যে দৌড়ানির ইয়া ছবি, যে পিকে মুভি করছেন না, কি, আমির খান। তো আমির খানের একটা দেখেন ক্লিপ আছে ছোট, যে সে কিন্তু জিতে গেছে, যে আর পরেও কিন্তু সে রাউন্ড খালি দৌড়াইতেছিল না, এরকম একটা ক্লিপ দেখছেন, একটা দৌড়ের আর কি, খেয়াল নাই, দেখ কোন একটা মুভিতে এরকম একটা দেখছিলাম। তো যখন সে কন্ডিশনটা মিলা গেছে, হ্যাঁ আমার ডালাটা পাইছি, এরপর সে কন্ডিশন মশি আর কিছু দেখে নাই, এর নিচে যা আছে সব জায়গায় পিন করে। তাহলে এখন কি তাকে থামাতে হবে না আমাকে? জি ভাই জি ভাই। তো আমরা এখানে থামানোর জন্য ইউজ করে হচ্ছে, মনে রাখবেন থামানোর জন্য ইউজ করা হয় ব্রেক। তো যখন সে এ পাবো, যেন এটা পিন করে থামে থাকে, এরপর যেন আর না যায়। তাহলে এবার যদি আমি দিই দেখেন, আমি যদি এ দিই তাহলে দেখেন শুধু ভাওয়েল এ পিন করছে, সে কিন্তু আর নিচে যায় নাই। কিন্তু আমি যদি ই দিই তাহলে কি হবে দেখেন, ই দিলাম, দেখেন ই তো প্রিন্ট হয়েছে, বাকিগুলো চলে আসে, তার মানে ই এর পরেও থামাতে হবে, আলটিমেটলি সবার পরে আমাকে থামাতে হবে আর কি, বুঝছেন? জি ভাই কারণ এটা থামাচ্ছি, যেখানে তুমি কন্ডিশনটা মিল পাবা তুমি ওখানেই থামা যাবে, এরপর আর যাওয়ার দরকার নাই। এই যে এবার যদি আমাদের কোডটা দিই দেখেন, লাস্টে আর ডিফল্টের নিচে দেওয়ার দরকার নাই, কারণ ডিফল্টের নিচে আর কেউই নাই। এখন যদি আমি ইউ দিই, ভাওয়েল ইউ। এখন যদি জেড দিই, কনসোনেন্ট আসবি। ই যদি দিই তাহলে ভাওয়েল ই। তারপর ধরেন যে ডি, এগুলা কিন্তু সব ছোট হাতের জন্য। আমি যদি কোনো একটা বড় হাতের দিলাম এ, তাহলে কিন্তু আর কাজ করবে না, কনসোনেন্ট দেখাবে, কারণ আমি বড় হাতের জন্য কন্ডিশন দিই নাই। ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। এটা কি সবার ক্লিয়ার? জি ভাইয়া তো আপনাদের একটা টাস্ক, সেটা হচ্ছে সংখ্যা প্রকাশ করা। এই ডিজিট থেকে সংখ্যা, ডিজিটটা কি 0 থেকে 9 এর মধ্যে আসবি। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5 হতে পারে। 0 জন্য আপনি, ইউজার যদি ইনপুট দেয় 0 তাহলে আপনার প্রোগ্রাম প্রিন্ট করবে 0, ইউজার যদি 1 দেয় তাহলে আপনার প্রোগ্রাম প্রিন্ট করবে 1, 2 দিলে 2, এরকম সব দিন না, শুধুমাত্র 9 পর্যন্তই। এই প্রোগ্রামটা সুইচ কেস দেওয়া করবে, এটা আপনার সবার কাজ, বুঝছেন? তবে জি ভাই রিয়েল যখন প্রোগ্রাম করবেন, রিয়েল প্রোগ্রামে আসলে সুইচ কেস লাগে না, সব আমরা ইফ এলস দিয়ে করি। আমি এখন পর্যন্ত কোনোদিনও কোনো প্রোগ্রামে সুইচ কেস ইউজ করি নাই, কিন্তু যেহেতু আছে এই জন্য দেওয়া আর কি, বুঝছেন ব্যাপারটা? জি ভাই তো এই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল ইফ স্টেটমেন্ট আমরা দেখছি কি, ইফ দেখছি, এলস দেখছি, তারপর হচ্ছে আমরা ইফ এলস দেখছি, তারপর আমরা নেস্টেড, নেস্টেড বলতে কি একটার মধ্যে আরেকটা, নেস্টেড ইফ এলস দেখছি, তারপর আমরা সুইচ দেখলাম। এই কয়েকটা মূলত আছে আপাতত। এগুলা কি সবার ক্লিয়ার? জি ভাইয়া মোটামুটি ক্লিয়ার। ওকে, এরপর আরো প্রোগ্রাম দেওয়া থাকবে আপনার এবার হচ্ছে আপনার ইফ এলস দেওয়া যাবে। দেখেন আগের যে প্রোগ্রাম গুলা দিছি এগুলার মধ্যে ইফ এলস ছিল না, জাস্ট খালি কতদিন বেসিক দেখাইছি, এরপর ভিত্তি করে বেসিক কয়েকটা ছিল, বেসিক 4-5টা। কিন্তু ওই যে আপনাদের আর এক ওয়েবসাইটে যা প্রিন্ট করা এরকম কিন্তু ছিল না। এবার কিন্তু এখানে দেখবেন যে ওইগুলা অ্যাড হয়ে গেছে, কারণ এখন আপনারা মোটামুটি জানা গেছেন। আর এইগুলা কিন্তু হচ্ছে আগের প্রোগ্রামের, আমরা এভাবে আগাবো। আপনারা আর কেউ পেন্ডিং রাখবেন না দয়া করে, যার যার পেন্ডিং আছে এগুলা খুব সহজ জিনিসে, সহজ প্রোগ্রাম, একটু সময় দেন, দিয়ে করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা ভাই আজকে রাতে কমপ্লিট করার চেষ্টা করবো আগেরগুলা। ওকে। তাহলে দেখেন এখন আমরা নতুন আরেকটা জিনিসে আসবো, সেটা হচ্ছে লুপ। বলতে পারেন লুপ জিনিসটা কি? পুনরাবৃত্তি তো এখন যদি প্রশ্ন হয় লুপ কেন লাগবে, একই মান বারবার করানোর জন্য, মানে ঘোরার জন্য। হ্যাঁ দেখেন, ধরেন যে আমাকে কেউ বললো যে মেহেদি তুমি তো একটা কাজ দিছি, তুমি হচ্ছে 100 বার ইয়া করো, 10 বার তুমি আমাকে ইয়া প্রিন্ট করে দাও, যে 100 বার 10 বার তুমি বাংলাদেশ প্রিন্ট করে দেখাও। ওকে, ভালো কথা, 10 বার যেহেতু দেখাইতে কইছে, আমি খুব ভালো পারি প্রোগ্রামিং, আমার 10 বার এত কাজ টাইম না, আমি 10 বার কপি পেস্ট করে দিয়ে দেবো। ওকে, তাহলে এই লাইনটা নতুন নিচে নিচে দিয়া দিই সুন্দর করে।
ধরেন যে আমাকে কেউ দিল, পরে আমি সুন্দর করে 10 বার প্রিন্ট করে দিলাম, এখন 10 বার। তো এখন আমরা যদি প্রোগ্রাম রান করি, হ্যাঁ আমার 10 বার কিন্তু বাংলাদেশ লেখা প্রিন্ট হবেই। তো এখন সে এসে বললো, তো বাংলাদেশ তো প্রিন্ট করছো 10 বার, তুমি বাংলাদেশের সাথে 1 প্রিন্ট করে দাও, বাংলাদেশ 1, বাংলাদেশ 2। এখন যদি এই কাজ করতে যাই তাহলে কি আমার সারা দিন লাগা যাবো না, যদি 1000 বার কেউ করতে যাই? জি ভাই। তো এই 1000 বার যদি করতে যাই তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে সারা দিন লেগে যাব। তো এই ক্ষেত্রে আমরা দেখেন 8টা তো দিলাম, এখন কোনো কারণে বললো না তো বাংলাদেশ বানান ভুল হয়ে গেছে, বাংলাদেশটা হইব না, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এরকম কিছু লেখা হবে, তাহলে দেখেন আমাকে আবার 10 বার এডিট করা লাগবে। একই কাজই, খালি 1 2 3 চেঞ্জ হয়েছে, তারপর সবই বাংলাদেশ একই লেখায়। তো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে লুপ। রিমন ভাই খালি যাচ্ছেন আসছেন কে? রিমন ভাই এ কি শুধু উকি মারতে আসতেছে নাকি? তো দেখেন, যখন আমাদের একই কাজ বারবার করা লাগবে তখন আমরা ইউজ করি হচ্ছে লুপ। তো লুপের মধ্যে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে লুপ কয়েক রকমের হয়। আমাদের ফর লুপ হতে পারে, সব লুপের একই কাজ পিন করাই, কিন্তু এক এক পার্সপেক্টিভ এক এক ভাবে কাজ করে আর কি। ওয়াইল লুপ আছে, আর একটা ওয়াইল লুপ আছে হচ্ছে ডু হোয়াইল লুপ আছে। তো আমার লাইফে এতদিন যতদিন প্রোগ্রাম করছে, আমার লাইফে এখন পর্যন্ত কোনোদিনও ডু হোয়াইল লুপ ইউজ করি নাই, কিন্তু সিনটেক্স আছে, আপনারা একটা খালি শিখে রাখবেন, এছাড়া কোনো কাজে লাগে না। তবে যারা ডুয়েটে অ্যাডমিশন থেকে আসতে চাইলে এদের হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের পার্থক্যটা দেখতে হইব, কারণ এই পার্থক্যটা পরীক্ষা অনেক সময় আসে। তো এই পার্থক্যটা আসলেও ডুয়েটে যখন আসছিল আমাদের সেমিস্টারে, মানে ডুয়েটে ভর্তির পরে, তখন কিন্তু আমি হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য পারছিলাম না, বুঝছেন? স্যার ভাই এখানে একটা ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য ফর লুপের মতোই, কিন্তু ডু লুপের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে একটা মান সে আগে check করবে তারপর চেক করবে, এটাই তো নাকি? হ্যাঁ, কিন্তু এটা আমি পারছিলাম না ডুয়েটে, কারণ কি তখন হোয়াইল ডু হোয়াইল লিখে দিছিল না, এটার একটা নাম আছে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি কন্ট্রোল লুপ, আর এটাকে বলা হচ্ছে আপনার এক্সিট কন্ট্রোল লুপ। অনেক জায়গায় পাবেন যে এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ, কন্ট্রোল। তো আমি তো এই নাম কোনদিন শুনি নাই, এই কারণে পাই নাই। আসছিল যে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপের মধ্যে পার্থক্য কি লেখো। তো এটা বলে লাগলাম, যদি কেউ অ্যাডমিশন আসেন এটাও জানা রাখবেন যে হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল, ডু হোয়াইল লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোল। এই যে ঠেকা শিখছি এর জন্য আর ভুলি না, কিন্তু আপনারা ওই যে ঠেকা ঠেকা শিখবেন প্রোগ্রামিং, তাহলে দেখবেন ভুলবেন না। কিন্তু কেউ কারো থেকে সলিউশন নিলেই ওই জিনিসটা আপনারা শিখা হলো না মাথা। আমি এমন কোনো প্রোগ্রাম এখানে দিই না আপনাদেরকে যেটা আসলে আপনার অ্যাবিলিটির বাইরে, আমি ক্লাসে যা করাই তার উপর ভিত্তি করে প্রোগ্রাম গুলা সাজাই দিই, বুঝছেন? এর লাগে কারো থেকে হেল্প নিতে যাবেন না, নিজের থেকে চেষ্টা করুন, আমি জানি আপনি পারবেন। দরকার হলে ভিডিও আপনি 2 বার দেখেন, আমি সব কথা ভিডিওর মধ্যে বলাই দিই। দরকার হলে ভিডিও 2 বার দেখেন, 3 বার দেখেন, দেখা নিজের থেকে যদি করেন তাহলে দেখবেন ওইটা আর কখনোই বলতেছেন না। কিন্তু যদি কারো থেকে সলিউশন নেন তাহলে কিন্তু এটা দেখবেন যে পার হয়ে গেছেন ঠিকই, কিন্তু এটা কিন্তু আপনি শিখা হয় নাই। ক্লিয়ার ব্যাপারটা? ভাই ইংলিশ টার্ম গুলো একটু কঠিন লাগে। সমস্যা নাই, এখানে বেশি ইংলিশটা আমও নাই কো। এখন দেখেন, প্রথমে আমরা শিখি হচ্ছে ফর লুপ না কাজ করবো, আমরা প্রথমে ফর লুপ নিয়ে কাজ করবো, এরপর বাকিটা দেখা যাবো। তো ফর লুপ, ফর লুপের মধ্যে মনে রাখবেন যে প্রত্যেকটা লুপ শুরু হয় ওই লুপের নাম দেই, তাহলে ফর লুপ যেহেতু তাহলে ওইখানে ফর লেখা লাগবে। এখন ফর লুপের মধ্যে আমাদের 3টা অংশ। ফর লুপের মধ্যে আমরা যদি অংশকে ভাগ করি তাহলে ফর লুপের মধ্যে 3টা অংশ। প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়ালাইজেশন বলতে পারেন বা ইনিশিয়াল বলতে পারেন। ইনিশিয়ালাইজেশন বলতে কি, আমি যদি আপনাকে বলি যে তুমি 1 থেকে 10 পর্যন্ত পিন করো, তাহলে আপনার শুরুর পজিশন কত? 1 1। আর আপনি যাবেন কতক্ষণ পর্যন্ত? 10 পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার, যে এইখানে আপনি কন্ডিশন দিবেন, এই যে আপনি দেবেন হচ্ছে মাঝখানে দিবেন হচ্ছে কন্ডিশন, যে আসলে আপনি কত পর্যন্ত যাবেন। আর এই যে আপনি যাবেন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে তো আপনি কি 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে যাবেন। এই যে অনেক সময় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট লেখা হয় আর কি। এই হচ্ছে কাহিনী। তো এখন যদি আপনাকে বলা হয় যে তুমি 20 থেকে 30 পর্যন্ত পিন করো, তাহলে আপনার শুরুর পজিশনটা কত থেকে শুরু হবে? 20 থেকে শুরু হবে। আর কন্ডিশন যাবে কত দূর পর্যন্ত? 30 পর্যন্ত। এবং যদি বলা হয় যে তুমি এক ধাপ এক ধাপ করে যাবে, তাহলে এক এক করে বাড়বে। আর যদি 2 ধাপ 2 ধাপ করে যাবে, তাহলে 2 করে বাড়বে। ব্যাপারটা বুঝছেন কি?
সবাই কি বুঝছেন? জি ভাই। এ ফাতেমা বুঝছেন? জি ভাই বুঝছি। তারপরে হচ্ছে জাহিদ ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখেন এই যে ইনিশিয়ালটা আমরা দিব কিভাবে, দেখেন নরমালি একটা জিনিস বাড়াই, তো একটা জিনিস বাড়ানি আসলে নরমালি এক এক তো আর 2 3 করা এভাবে বাড়ানো যায় না। এক এক যদি আমি কারোর মধ্যে রাখি, ধরেন যে আমি এক্স এর মধ্যে রাখলাম, এই এক্স এর যদি বাড়াই তাহলে আমার এক্স বাড়বি, যে এক্স এর মান এক এক করে বাড়ো, তাহলে কিন্তু এক্স বাড়বি। তার মানে এক্স নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, দেয়া ওই মানটাকে আমি বাড়াবো, যে এক্স এর মধ্যে রাখি এক বাড়বো। নর্মাল দেখেন এক 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 করে বাড়াও, যে এক যোগ এক লেখো, কিন্তু এটা যদি কারোর মধ্যে যদি না রাখেন তাহলে কিন্তু আপনি বাড়াতে পারবেন না। এই কারণে আমরা এখানে কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হইব, যে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিবেন, ওইটার মাঝখানে রাখতে হবে। এখন শুরুর পজিশন দেওয়ার পরে দেখেন এক এক করে বাড়াতে হলে, দেখেন এক্স এর মান আমি এক এক করে বাড়াইতেছি। যদি 2 করে বাড়ান তাহলে এক্স এর মান 2 করে বাড়বে, 3 করে বাড়ালে এক্স এর মান 3 করে বাড়বে। এটা আবার শর্টকাটে লেখা যায় যে এক্স প্লাস ইকুয়াল 3, এক্স প্লাস ইকুয়াল 2, এটা কিন্তু আমরা দেখি নাই? জি ভাইয়া দেখছি। এখন দেখেন এই যে এটা গেল, যে এক্স এর মান 1 থেকে শুরু হবে এবং এক্স এর মানটা এক এক করে বাড়বে। তাহলে কন্ডিশন কি হবে, যে এক্স এর মান আমার শুরু হচ্ছে 1 থেকে, আমি ধরেন যে 20 পর্যন্ত যাবো, তাহলে এক্স এর মান যতক্ষণ ছোট থাকবে 20 ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে। বাংলা কন্ডিশন, যে এক্স এর মান যতক্ষণ আমার 20 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজ করবে। আর এক্স এর মান তো আমরা এক এক করে বাড়াচ্ছি, ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই। তো এখন ধরেন যে আমি এরকম দিলাম যে তুমি 20 থেকে শুরু করো, তাহলে আমার এক্স এর মান শুরু হবে কত থেকে, 20 থেকে। তুমি এখন তো কন্ডিশন দিলেন যে এক্স যতক্ষণ আমার 12 থেকে ছোট থাকবি, আর এক্স এর মান এক এক করে ধরেন যে বাড়বি, তাহলে এই ধরেন যে 12, তাহলে এই কন্ডিশন কি সত্য হবে সারা জীবনেও? দেখেন এক্স এর মান 20, আমি এক্স এর মান এক এক করে বাড়াচ্ছি, তাহলে কন্ডিশন কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা হবে, তখন কিন্তু আর লুপটা চলবে না, বুঝছেন? কন্ডিশনটা ডাইরেক্ট মিথ্যা হবে, কোন লুপ আর একটুও চলবে না। এই কারণে কন্ডিশন যখন দিবেন ওটা একটু ভাইবা চিন্তায় দিবেন। তো এখন আমরা একটু কোডের মধ্যে আসি। ধরেন যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে আমার লেখা লাগবে ফর, এখন কারোর মধ্যে রাখবো, ধরেন যে আমি এক্স এর মধ্যে রাখলাম যে এক্স ইকাল টু 1। এবার এক্স থেকে 20 পর্যন্ত যাবে, তাহলে আমার এক্স এর মান যতক্ষণ ছোট অথবা সমান থাকবে 20-এর ততক্ষণ পর্যন্ত যাবি। আর এক্স থেকে যদি 20 দেওয়া দিই নর্মাল, তাহলে এই কন্ডিশন যদি 20 দিই, তাহলে কন্ডিশন সত্য হবে কত দূর পর্যন্ত, এক্স এর মান 19 পর্যন্ত কন্ডিশন সত্য হবে। কারণ এক্স এর মান যখন 20 হবে, 20 কি 20-এর থেকে ছোট, কন্ডিশন মিথ্যা, তাহলে কি লুপ চলবে? না। তাহলে আমি একদম যদি 20 পর্যন্ত যাইতে চাই তাহলে আমার গ্রেটার দেন ইকুয়াল দেওয়া লাগবে, তাই না? আর এক্স এর মান এক এক করে বাড়াতে হবে, এক্স ইকাল টু এক্স প্লাস 1। এই হচ্ছে কাহিনী। এখন দেখেন লাল কালি আসতেছে, কারণ কি এক্স একটা ভেরিয়েবল, ভেরিয়েবলকে আমি কোথাও ডিক্লেয়ার করছি না। তাহলে আমি এখানেও ডিক্লেয়ার করতে পারি ইন্টিজার এক্স, ভালো কথা। চাইলে আমি এদের সাথেও ডিক্লেয়ার করতে পারি যে ইন্টিজার এক্স, যে এক্স ইকুয়াল টু একটা ভেরিয়েবল, এক্স এর মানে 1 থেকে শুরু হবে, যা 20 পর্যন্ত যাবি। এখন প্রতিবার আমি ধরেন যে হ্যালো প্রিন্ট করব, প্রিন্টএফ দিলাম হ্যালো, এবং প্রতিটা নতুন নতুন লাইনে পাঠিয়ে দিলাম। তাহলে এখন যদি প্রিন্ট করি, তাহলে দেখেন হ্যালো 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 20 বার প্রিন্ট হয়েছে। তো এখন দেখেন এই জায়গাটা ইনিশিয়াল, মানে কারো একটা মান আমি যদি ইনিশিয়াল ফাঁকা রাখি, তাহলে ফাঁকা রাখি রেখে ধরেন যে আমি এখান থেকে এক্স এর মান 1 লিখলাম, তাহলে কি লুপ চলবে? ইনিশিয়াল ছাড়া লুপ কিভাবে? দেখেন লুপ আসলে ইনিশিয়ালের উপরে চলে না, লুপ চলে হচ্ছে আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে। যদি কন্ডিশন সত্য থাকে তাহলে লুপ চলবে, আর কন্ডিশন মিথ্যা হলে লুপ থামা যাবে। তো এখন আসি, দেখেন এই যে আমার এক্স এর মান 1, সে এখানে আসলে ইনিশিয়াল, তো ইনিশিয়ালে কিছু পেল না, কিন্তু এক্স এর মান 1 আছে সে জানে ইনিশিয়ালে কিছু পেল না, তখন সে এই জায়গায় যাবে, যা সে কন্ডিশন চেক করবে এই যে এক্স এর মান কি 20 এর থেকে ছোট, ইয়েস এক্স এর মান 20 এর থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে সে এই ভিতরে ঢুকবে, ঢুকে সে হ্যালো প্রিন্ট করবো। এখন প্রথম হ্যালো পাইলাম, এরপর সে এইখানে যাবে, যাওয়ার পর এক্স এর মান 1 বাড়াবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এক্স এর মান ছিল 1, 1 যোগ 1 এক্স এর মান হয়ে যাবে 2, 2 কে আবার কন্ডিশন চেক করবে, 2 কে আমার 20 থেকে ছোট, ইয়েস ছোট, সে আবার হ্যালো প্রিন্ট করবে, করার পর সে আবার এক্স এর মান 1 বাড়াবে, 3 4 5 6 7 8 9 এই করতে করতে এক্স এর মান 19, 19 কে আমার 20 থেকে ছোট, ইয়েস 19 ছোট, তাহলে 19 তোমারটা প্রিন্ট হলো। এখন এক্স এর মান হয়ে গেল আমার হচ্ছে 20, 20 কি 20 থেকে ছোট অথবা সমান, ইয়েস ছোট না কিন্তু সমান, কন্ডিশনের সমান আছে,
তার মানে সে আবার প্রিন্ট করবে 20তমটা। এরপর এক্স এর মান 21 হয়ে যাবি। যখন 21 হয়ে গেল তখন চেক করবি এই 21 কি আমার 20 থেকে ছোট, কন্ডিশন মিথ্যা, তাহলে কি লুপ চলবে? 20 থেকে এক্স এর মান 21 মিথ্যা মিথ্যা, তখন কিন্তু লুপ চলবে না, সে লুপ থেকে বাইরে চলে আসবে। বাইরে আসে যদি এদিক কোনো একটা লাইন টাইন পায় ওইগুলা প্রিন্ট করবে, যেহেতু ওইগুলা কোনো কিছু নাই, তারপর তো এই জায়গাতে লুপটা শেষ করে চলে যাবে। বুঝছেন ব্যাপারটা? তাহলে কি ভাই ফর লুপটা শুধুমাত্র কন্ডিশন থাকলেই হয়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা হ্যাঁ ইনিশিয়াল না থাকলেও হ্যাঁ চলে? হ্যাঁ হ্যাঁ, ধরেন যে আমি এটা দিলাম, ভালো কথা। এখন ধরেন যে আমার কোনো ইনক্রিমেন্ট নাই, তাহলে আজীবন এক্স এর মান বি এর থেকে ছোট হয়, তার মানে লুপটা চলে যাবে ইনফিনিট লুপ, মানে এই লুপটা চলতেই থাকবে চলতেই থাকবে, এই লুপে দেখেন কোনো শেষ নাই, চলতেই আছে। ইনফিনিটিভ লুপ। ইনফিনিট লুপ চলতে চলতে কিন্তু একসময় আপনার মেমোরি ওভার হয়ে যাবে। যদি আমরা মেমোরির দিক তাকাই, একসময় চলতে চলতে মেমোরি কিন্তু ওভার হয়ে যাবে, আমার ল্যাপটপে হ্যাং মারবে। বুঝছেন? আমি অদূর না যাই, কারণ ইনফিনিট লুপ চলবে, লুপের কোনো শেষ নাই, যতক্ষণ আপনার মেমোরির জায়গা আছে ততক্ষণ সে চলতেই থাকবে। এটা ঘোষণা করছেন কেমনে? দেখেন এখানে একটু আসি, ভাই দেখেন ইনফিনিটিভের কন্ডিশন দিছেন কিভাবে? হ্যাঁ ইনফিনিটিভের কন্ডিশন দিছেন কিভাবে? আমি এটা বলতেছি। দেখেন আমাদের প্রথমে মান রাখছে হচ্ছে এক্স এর মান 1। এখন দেখেন এক্স এর মান আমি কোথাও বাড়াইনি, তার মানে আজীবন এক্স এর মান কত থাকবে? একই থাকে। একই থাকবে। তাহলে আচ্ছা ভাইয়া, আর 1 তো আজীবন 20 এর থেকে ছোটই, তাহলে কি আমার লুপ তো আজীবন আমার কি 20 এর থেকে, যেহেতু 1 ছোট, 1 এর মান আমি বাড়াচ্ছি না, তাহলে তো বারবার কন্ডিশন সত্য হ্যালো পিন, কন্ডিশন সত্য হ্যালো পিন, কন্ডিশন সত্য হ্যালো পিন। বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি। এখন ধরেন যে আমি এখানে ডাইরেক্ট লিখলাম যে এক্স ইকাল টু 25। এখন হচ্ছে এই বলেন ওই যে রাতুল ভাই বলেন, তাহলে এখন আউটপুট কি আসবে? মিথ্যা, কন্ডিশন মিথ্যা ভাই এটা। মিথ্যা, তো আউটপুট কি আসবে? ভাই এখানে আউটপুট আসবে না। তাসলিমা, আছেন অনলাইন ক্লাসে নাকি গেছেন গা? ভাইয়া আউটপুট তো আসবে না। উষা আবিব, ভাই উষা আবিব কি করলেন আমি বুঝি নাই উষা আবিবের কথা। আমার মনে হচ্ছে যে একবার মনে হয় প্রিন্ট হবে হ্যালো। মনে হয় আমি জিগাই নাই, মনে হয় না, আচ্ছা। হয় ডাইরেক্ট বলবেন, মনে হয় বলে কিছু নাই। হয় জিরো না হয় অন হইব মানে হ্যাঁ কন্ডিশন। এটাই বলতেছি, মানে হ্যালো প্রিন্ট হবে একবার, তারপরে হচ্ছে 25 ওভাররাইট হয়ে কন্ডিশন মিথ্যা হয়ে বের হয়ে যাবে। হুম, জাহিদ ভাই ভাই আমি শিওর না কোনোটাই। একটু চিন্তা ভাবনা করেন। দেখেন আমাদের কোডের দিক দেখি, আমরা কোডটা ভালো করে দেখেন। দেখেন আমি বলছি কি লুপ চলে মূলত কন্ডিশনের উপর ভিত্তি করে, এটা হচ্ছে প্রথম কথা। ইনক্রিমেন্ট হোক ডিক্রিমেন্ট হোক ওগুলো দেখা দরকার না, লুপ চলে কন্ডিশন সত্যের উপর। কন্ডিশন সত্য 100 বার, লুপ চলবে 100 বার। কন্ডিশন মিথ্যা, লুপ চলবে না। কন্ডিশন সারা জীবন সত্য, লুপ ইনফিনিট চলবেই। বুঝছেন ব্যাপারটা? এখন আসি, দেখেন এক্স এর মান 1, ভালো কথা, এক্স এর মান 1 সেট হইলো। এখন এখানে কি ইনিশিয়াল আছে? ইনিশিয়াল নাই। ইনিশিয়াল যেহেতু নাই, তার মানে সমস্যা নাই, সে চলে যাবে এখানে কন্ডিশনে। কন্ডিশনে চেক করবে এক্স এর মান কি 20 এর থেকে ছোট। ইয়েস, এক্স এর মান 20 এর থেকে ছোট, তাহলে লুপের মধ্যে যাও, যা প্রিন্ট করো হ্যালো, তাহলে তখন সে হ্যালো প্রিন্ট করবে। করার পর দেখেন এক্স এর মান হয়ে গেছে কত। এই লাইন কিন্তু শেষ হয় নাই, এই লাইনের পর এই লাইন আসবে, কারণ কি ব্লকের মধ্যে যত লাইন থাকবে সব লাইন দিয়ে রান হবে, হওয়ার পরে সে আবার কন্ডিশনে যাবে। তো এখানে এক্স এর মান 25, তাহলে এক্স এর মান আপডেট হয়ে গেল হচ্ছে আমাদের 25। 25 হওয়ার পর সে এখানে আসলো, এখানে আসি গেলে কিছু আছে না, এখানে যেহেতু কিছু না, আমার কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, তখন সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরকম না, মানে এই ব্লকে মূলত সাধারণত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে, এখানে আপনি অন্য কিছু প্রিন্টও করতে পারেন, সমস্যা নেই, আমরা দেখবো। তখন সে এখানে আসবে কন্ডিশনে, কন্ডিশনে আসে দেখবে এক্স এর মান কি 20 থেকে ছোট না, তো কন্ডিশন মিথ্যা, তাহলে কি লুপ চলবে? না। না। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি দেখেন হ্যালো প্রিন্ট হয়েছে। বুঝছেন কি ব্যাপারটা? জি ভাই। এই যে
আরেকবার বুঝাই দেবো। ভাই জি আমরা ভাইয়া। ভুল। ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি, দেখেন। ভাই এখানে 25 নিচে দিলেন মানে আপনি একবার ইনক্রিমেন্ট মানটা নিচে দিয়ে দিলেন, এটাই তো? ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি না, মানে আপনি মান এখানে চেঞ্জমেন্ট যা খুশি তাই করতে পারেন আর কি, যেখানে খুশি আপনি এখানেও মান চেঞ্জ করেন। আমাদের লুপটা চলে কিভাবে আমি ওটা একটু তবে এক্সপ্লেন করি। এখানে হচ্ছে ইন্টিজার কিনা ওটা বলে দিতে হবে না? হ্যাঁ, মানে উপরটা তো হচ্ছে ইন্টিজারটা বলে দিছেন, কিন্তু নিচেটা তো কিছু বলেন নাই। দেখেন ইন্টিজার যখন এক্স বইলা দিছি, তাহলে একবার যদি বইলা দিই যে ওইটা আম, তাহলে সারা জীবন ওইটা আমি তো থাকবে, তাই না? তাহলে এখানে এক্সটা ওটাও ইন্টিজার, এখানে এক্স লিখলে এটাও ইন্টিজার, আমি যদি এক্স এর মান আবার চেঞ্জ করি ওটাও ইন্টিজার। বুঝছেন? জি ভাইয়া। ওকে, লুপ কিভাবে চলে এটা আমি আগে ইনিশিয়াল করে, দেখেন। লুপ চলে মূলত, সে আগে এই জায়গায় আসবে, উপরে কিছু থাকুক সমস্যা না, ওইগুলা সে করবেই। করার পর এই জায়গায় সে আসবে, এই জায়গায় যদি কিছু থাকে তাহলে ওই কাজটা করবে। এখানে যদি কোনো একটা মান ইনিশিয়াল করে দেন তাহলে ইনিশিয়ালের কাজটা করবে, আর যদি ইনিশিয়াল না করেন তাহলে তার কাজ করবে না। মূলত এখানে যদি কোনো একটা কিছু থাকে তাহলে সেই কাজটা করবে আর কি, বাংলা কথা। করার পরবর্তীতে সে ডাইরেক্ট চলে আসবে এই জায়গায়, এখান থেকে এই জায়গায় আসবি। এখানে আসি সে আগে কন্ডিশনটা চেক করবে। এখন যদি সে কন্ডিশন সত্য পায় তাহলে সে ভিতরে রান করবে। এখন ভিতরে যদি আপনি হাজার বা হাজারটা লাইন লেখেন, সে হাজার লাইনে রান করবে। করার পর সে এই জায়গা চলে যাবে, এই জায়গা এসে দেখবে কিছু আছে কিনা। যদি এখানে আপনার কিছু থাকে প্রিন্ট করতে পারবেন, এখানেও প্রিন্ট লেখা থাকতে পারে, সমস্যা নাই। এখানে যদি আপনার কিছু থাকে, হ্যাঁ, তাহলে এখানে যদি কিছু একটা আছে তাহলে সে ওই কাজটা করবে। করার পর সে হচ্ছে আবার কন্ডিশন চেক করবে। এখন কন্ডিশন যদি আবার সত্য হয় তাহলে আবার সে হচ্ছে কন্ডিশন অনুযায়ী কাজ করবে। এখন ধরেন যে আপনার লুপের মানটা এখানে এমন ভাবে চেঞ্জ করছেন যে কন্ডিশনই মিথ্যা হয়ে যাবে। যেমন ধরেন যে আমরা এক্স ইকাল টু 20 লিখছিলাম, এখানে এক্স এর মান 25 করে দিছি, আলটিমেটলি কন্ডিশন মিথ্যা হবে। যখন সে এখানে যাবে, যা দেখলো এখানে কিছু নাই, এখানে যেহেতু কিছু নাই সে এখানে যাবে, এখানে এসে কি পাবে? কন্ডিশন মিথ্যা পাবে, তাহলে কি আর লুপ চলবে? ভাই বুঝতে পারছি, ইনক্রিমেন্ট মানটা ছিল এই জায়গায় আপনি মানটা না বাড়ায় নিচে বাড়াইছেন, এটাই তো? হ্যাঁ, 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 ওইটা যে কোনো জায়গায়। এখন ধরেন আমরা এখানে প্রিন্ট করে দেখাই, যে প্রিন্টার দিলাম, ধরেন যে এখানে 1 দিলাম, এরপর ধরেন যে এখানে দিলাম, এর সাথে ধরেন যে আমি 2 দিলাম, এরপর সে নিচে যদি আলো লাইন থাকে ওটা করবি। এই জায়গাতে আমি ধরেন যে 3 প্রিন্ট করলাম, প্রিন্টার 3, তাহলে কি হবে দেখেন। তাহলে আমাদের এখন কত আউটপুটটা কি আসবে? এক্স এর মানটা চেঞ্জ করে দিই, নাহলে ঝামেলা। এখন 25 করে দিলাম, দা প্রিন্ট আপ করলাম পার্সেন্ট ডি এক্স এর মান রিলেশন। হ্যাঁ, এবার বলেন, একটু কঠিন করে দিচ্ছি, এবার আউটপুট কি আসবে তাই কোন? ফাতেমা, জি ভাই। প্রশ্ন করছি তো। জাহিদ ভাই, ভাইয়া প্রথমটা হবে ওই যে যেটা প্রথম আছে আর কি, ইনিশিয়াল, ওটা রান হবে। হুম, তারপর সেকেন্ড মেজবা, ভাই এখানে তো আমার মনে হচ্ছে তিনটাই হবে। কি কি হবে এটা বলেন, যে আউটপুটটা এই এই আসবে। 1 আসবে, তারপর ভাই অনেক হার্ড হয়ে গেছে। হার্ড না, একটু আমি যা যা করছি ওই স্টেপ বাই স্টেপ ফলো করেন। দেখেন আমি এখানে কিন্তু ভালো করে বলে দিচ্ছি স্টেপটা কি কি হয়। তো প্রথমে সে এখানে আসবে, এখানে যদি কিছু পায় ওই কাজটা সে করবে। করার পর কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে ভিতরে যাবে, ভিতরে কোনো কাজ থাকলে ওই কাজগুলো করবে। তারপর সে এখানে যাবে, এখানে কোনো কাজ থাকলে করবে, আবার কন্ডিশন চেক করবে, করে আবার সে ভিতরে যাবে সত্য হলে, না হলে তো শেষই। ওই জিনিসটা ফলো করেন না তাহলে হয়ে যাবো, কঠিন না। নাজমিন, প্রথমে ভাইয়া 1 আসবে, হুম, তারপর হচ্ছে যে হ্যালো আসবে, হুম, তারপর হচ্ছে 3 আসবে, তারপর আবার কন্ডিশনে আসবে,
একটু মিস্টেক করে ফেলাইছেন। মিস্টেকটা বলেন, প্রীতম ভাই তো কথাই বললেন না, আর এটা তো কথা না বললে ঝামেলা। জাহিদ ভাই এখন বলেন ও কি একটা মিস্টেক করছে, কি মিস্টেক করছে কোন? এখানে ভাই আমি টুটা বলি নাই মনে হয়। যাই হোক, ওটা করেছেন না করলে ওর লাইনটা তো লিখছে হ্যালো মানে, তো এই লাইনটা পুরোটাই, যাই হোক এটা ঠিক আছে। আর একটা মিস্টেক করছেন। রাহুল, ভাই আমি কইতে পারি না। আগে হাল ছাড়তেছেন কেন? মেয়ে মানুষ অত দূর বলছে আর আপনি একটা কিছু বলতে পারবেন না? মেয়ে মানুষ 3টা লাইন করে দিছে, তোমার একটু তাহলে ভুল আছে খালি, ওটা কোন? প্রোগ্রামিংটা মাথার মধ্যে কঠিন ভাবে দেবেন না, মনে রাখবেন যে প্রোগ্রামিং কোনোদিন দেখেন নাই, আমি যা শিখাচ্ছি তাই, এটা মনে রাখেন। মানে মনের থেকে আনেন না যে প্রোগ্রামিং কঠিন, পারবো না এই ভাবটা আনলে কখনোই পারবেন না। মুঝের মধ্যে থেকে ফিল করেন যে হ্যাঁ রে পারবো, ভাই যেহেতু কইছে এই লাইন আগে, এই লাইনে কি আছে দেখি, ভাই কইছে এই লাইনের পর এই লাইন, এটা দেখি, ভাই কইছে তারপর এই লাইন দেখি, ওই অনুযায়ী আগান, তাহলে দেখবেন যে খুব সহজ। আমি যা যা কইছি খালি মুখের কথাটা শুনে শুনে আগান, দেখবেন সহজ। আমি প্রথমে কি কইছি, প্রোগ্রাম রান হবে কোনটা প্রথমে, ইনিশিয়াল পজিশনে এটা রান হবে না? দেখেন প্রোগ্রাম রান হবে ইনিশিয়াল এখানে। তো ইনিশিয়াল এসে কি দেখলো, ইনিশিয়াল আসলে কোনো ইনিশিয়াল করা নাই, ডাইরেক্ট একটা প্রিন্ট লেখা আছে, তাহলে এখানে যা কাজ তাই, যেহেতু এখানে প্রিন্ট এক করা আছে তাহলে এক সে প্রিন্ট করবে। করার সে কন্ডিশনে যাবে, এক্স কি 20 থেকে ছোট, এক্স এর মান কত কত কত, এক্স এর মান তো 1, হ্যাঁ 1 তোমার 20 থেকে ছোট, তাহলে সেই জাত আসবে, কন্ডিশন সত্য যেহেতু লুপের ভিতরে ঢুকবে, ঢুকে সেই লাইনটা প্রিন্ট করবে 2 হ্যালো, ভালো কথা 2 হ্যালো প্রিন্ট করলো। আরো কাজ আছে, হ্যাঁ আছে, এক্স এর মান 25 করে দেওয়া, তার মানে আগে ছিল এক্স এর মান 1, এখন এক্স এর মান করে দিতে হবে আমাকে 25, ভালো কথা এক্স এর মান করে দিলাম 25। 25 করার পর আর লাইন আছে, হ্যাঁ আরেকটা লাইন আছে প্রিন্টএফ, তাহলে প্রিন্টএফ করতে হবে এক্স এর মান এখন কত 25, তার মানে 25 আউটপুট দেওয়া লাগবে। ওকে আর কোনো আছে নাই, তাহলে এখন আমি এই জায়গায় চলে যাই, এই জায়গায় এসে দেখলো যে প্রিন্টএফ 3 লেখা, ওকে তাহলে আমাকে 3 প্রিন্ট করা লাগবে। করার পর সে চলে যাবে এখানে, এসে দেখবো কন্ডিশন, কন্ডিশন সত্য নাকি মিথ্যা, কন্ডিশন মিথ্যা, তার মানে আর কাজ নাই, আমার কাজ শেষ। বুঝছেন ব্যাপারটা কি? 25 মানে 3। হচ্ছে যে ভাইয়া আমাদের কন্ডিশনের নিচে যাই লাইন থাকবে ওগুলোরই আগে প্রিন্ট করবে। হুম, কন্ডিশনের নিচে 1000 লাইন থাকে, ওই 1000 লাইনটাই করবে। করার পর দেখেন প্রথমে 1 আসছে, এই যে আছে আগে গেছে প্রোগ্রাম, যার পর দেখলো যে কি 1 প্রিন্ট করতে হবে, মানে কোনো ইনিশিয়াল লেখে না কিন্তু 1 প্রিন্ট করা লেগেছে, তাহলে 1 গেল। এরপর সে এখানে কন্ডিশন আসলো, কন্ডিশন সত্য কারণ এক্স এর মানে 1, তাহলে ভিতরে গেল, তাহলে ভিতরে কাজগুলো সে করবে 2 হ্যালো, তারপর এক্স এর মান 25 করবে, আপডেট করলে এক্স এর মান 25, তারপর এক্স এর মান প্রিন্ট করলো, দেখেন 25 প্রিন্ট করলো। করার পর সে এই জায়গায় যাবে, এখানে দেখলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছু না, একটা প্রিন্ট করতে কইছে, তাহলে আমি প্রিন্ট করে দিই, এদের 3 প্রিন্ট করলো। করার পর আবার কন্ডিশন যাবে, কন্ডিশনে যা দেখলো কন্ডিশন মিথ্যা, তখন সে আর লুপটা চালাইলো না। বুঝছেন? ক্লিয়ার? বুঝছি। কারণ প্রোগ্রামে ফর লুপটা ক্লিয়ার হওয়া লাগবে, ফর লুপটা আপনার সব জায়গাতে লাগবে। ভাই বুঝি নাই মানে তো। বুঝেন নাই? ভাই হঠাৎ করে এটা কঠিন লাগতেছে এই জিনিসটাই। কঠিন নেন না, সহজ ভাবে নেন, তাহলে সহজ। দেখেন এটা তো আমি কইছি কি প্রোগ্রামিং এর মধ্যে মূলত 3টা সেক্টর, এটা হচ্ছে আমাদের কন্ডিশন সেক্টর, আর বাকিগুলা ধরেন যে ইনিশিয়ালের লাগে রাখা হয়, কিন্তু আপনি অন্য কাজও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এজ ইউজুয়াল মূলত লুপটা চলে কন্ডিশনের উপর ভিত্তি করি। তো লুপের সাইকেলটা চলে কিভাবে, সে প্রথমে এই জাত আসি এই জায়গার কাজটা করে, যে কোনো কাজ হতে পারে, এই কাজ করার পর সে কন্ডিশনে চলে যায়, কন্ডিশন যা চেক করে কন্ডিশন সত্য নাকি মিথ্যা, যদি সত্য হয় তাহলে দেখেন এই যে ব্লক দিচ্ছে না সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 1000টা লাইন থাকে সে 1000 লাইনে রান করবে। করার পর সে এই জায়গাতে আসে, এই জায়গাতে এসে যদি কিছু থাকে তাহলে ওই কাজটা করবে, না হলে সে না থাকলে সে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার যাবে, আবার এখানে যাবে, আবার যাবে কন্ডিশন সত্য, এগুলো সব কাজ করবে 1000 বারই, 1000 লাইন যদি থাকে, তারপরে সে আবার এখানে যাবে, যার পরে এখানে যদি কিছু না থাকে তাহলে আবার এখানে যাবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার লাইনটা প্রিন্ট করবে। সাইকেল কি বুঝছেন কিভাবে চলে? জি ভাই সাইকেলটা বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন প্রথমে সে এই জায়গাটাতে আসবে, তাহলে আমাদের প্রোগ্রামে এই জায়গায় কি লেখা দেখেন তো, প্রিন্টএফ 1 লেখা না আমাদের প্রোগ্রামে? জি ভাই। তাহলে আমাদের প্রোগ্রামে লেখা হচ্ছে প্রিন্টএফ 1, তাহলে এই জায়গায় যদি আসে তাহলে সে প্রিন্টএফ 1টা আগে প্রিন্ট করবে, তার মানে আউটপুটে কি পাবো, প্রিন্টএফ যেহেতু 1 লেখা আছে তার মানে কি 1 আউটপুট পাবো। জি ভাই। এরপরে সে কই যাবে, কন্ডিশনে যাবে,
তাহলে দেখেন এক্স এর মান কিন্তু 1 সেট করে দিছে আগেই, তাহলে সে কন্ডিশনে গেল, কন্ডিশনে যা দেখলো কন্ডিশন সত্য নাকি মিথ্যা, কন্ডিশন সত্য, কারণ 1 20 থেকে ছোট, যেহেতু সে কন্ডিশন সত্য পাইছে তাহলে সে লুপের মধ্যে আসবে। তো লুপের মধ্যে আসে প্রথম লাইনটা কি দেখেন তো, এই লাইনটা, এই লাইনে কি লেখা যে 2 প্রিন্ট করো তার সাথে হ্যালো লিখি, ওকে, তাহলে এই লাইনটা সে প্রিন্ট করলো, করার পর দেখেন এটার মধ্যে দ্বিতীয় লাইন আসলো, আসি দেখলো কি এক্স এর মান 25 করতে হবে, ওইটা একটা বার কাজ, তাহলে ওই এক্স এর মান 25 করলো, করার পরে হচ্ছে এই লাইনে শেষ, তারপর সে এরপরের লাইন আসলো, পরের লাইন এসে পারলো যে প্রিন্ট করতে হবে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান এখন হয়ে আছে 25, তাহলে সে 25 প্রিন্ট করলো, করার পর সে চলে যাবে এই জায়গাটা, কারণ কি দেখেন লাইন সব শেষ করার পর আমি বলছি কি এই জায়গাতে আসে, এই জায়গাতে আসা সে কাজ পেলো কি একটা প্রিন্ট করতে 3, তাহলে সে 3 প্রিন্ট করলো, করার পরে আবার চলে যাবে কন্ডিশনে, এখন কন্ডিশনে এসে দেখলো যে এক্স এর মান 25, 25 তোমার 20 থেকে ছোট, কন্ডিশন মিথ্যা, তাহলে লুপ আর চলবে না, তাহলে আমি আউটপুট কি এইগুলাই পাবো না? জি ভাই বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার এটা? জি ভাই। আর কারো? না না ভাই, এরপর আর কোনো সমস্যা নাই, জি বুঝানি দিছেন। না না, বাকিরা? বুঝতে পারছি ভাইয়া। তাহলে একটা মিনিট দিন, আমি পানি খাই। এইটা কিন্তু ডুয়েটে আসছিল আমাকে সময়, বুঝছেন, মানে ডুয়েটের পরীক্ষা, ডুয়েটের ভিতরে এরকম একটা জিনিস। ভাই এরকম প্রোগ্রামিং এর বই কোথায় পাইতে পারি যে ভেজাল এরকম? আমরা তো সরল সোজা যেগুলো এগুলো করি, কিন্তু এরকম তা তো পাই না, করিও না। ভেজাল ওরকম কোনো বই নাই, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর। দেখেন এইটা কিন্তু আমিও নিজেও জানতাম না, যখন পরীক্ষা আসছে তখন পারি নাই, তখন আমি শিখছি যে এই জিনিসটা এরকম এরকম আর কি। যেহেতু আমি অনেক বছর ধরে প্রোগ্রামের মধ্যে আছি, তাহলে আমি ধরেন করতে করতে এরকম অনেক জিনিস আছে এটা আমিও জানি না, কিন্তু করতে করতে ধরেন যে আপনার একটা প্রশ্ন করলেন, তখন দেখলাম ধরেন যে আমি এটা কখনো দেখি নাই, তখন হয়তো আমি ওটা শিখা দিব, এইভাবে শিখা যায়। আর আমি যেহেতু আমি অনেক বছর ধরে করতেছি এর লাগে আমি এটা জানি, নাহলে কিন্তু এটা আমি যখন আমিও নিজে নতুন ভাবে শিখছি, আমাকে কেউ কখনো শিখায় নাই, কিন্তু পরীক্ষায় দেখছি এরকম একটা আসছে আমি পারি নাই, তখন যে আমি একটু ঘাটাঘাটি করে শিখছি আসলে ঘটনা কি, বুঝছেন? ভাই এই প্রশ্নটি কিভাবে আসছিল? এটা ডুয়েটে আমাকে মনে নাই তো, এটা তো আসছে যখন আমরা ফার্স্ট সেমিস্টারে তখন। এখন তো আমার আসবে, এখন কিভাবে আসবে এটা? এদের এরকম ভাবে আসবে, এখানে যা দেখলেন না ওই সেম এভাবে আসবে, খালি সাইকেলটা মনে রাখবেন, খালি সাইকেলটা মনে রাখবেন, সাইকেল কিভাবে করতে হবে। ভাই এরকম কিছু জানার প্রোগ্রাম আপনি বানায় আমাদের দিয়েন, বাংলা ভাবে দিয়েন, আমি ইংরেজি ভাবে কম বুঝি। না না, আমি তো দিই, সমস্যা নাই। এখন আসি দেখেন, তাহলে আমরা এখন ধরেন যে 10 থেকে 20 প্রিন্ট করব, তাহলে আমরা জানি যে আমি এক্স এর মান এখানেও বাড়াইতে পারি, এক্স এর মান ভিতরে করতে পারি, কারণ আমার প্রোগ্রামের 3টা অংশ, আমি এই অংশের মধ্যে বাড়াই দিলাম যে এক্স এর মান 10 20, এখন 20 থেকে আমি 100 পর্যন্ত যাবো, তাহলে আমার এক্স এর লুপ চলবে ইকুয়াল টু 100 পর্যন্ত, এবং আমি কি কি বাড়াবো এটাতে আমি প্রিন্ট করব, ধরেন যে হ্যালো প্রিন্ট করব। যেহেতু এতক্ষণ বুঝা গেছেন, তাহলে এখন বলেন আমি এক্স এর মান এখানেও যদি বাড়াই একই কথাই, কারণ এক্স ধরেন যে এক্স এর মান ইকুয়াল টু এক্স প্লাস 1 করলাম, তাও এক কথা, কিন্তু এটা যদি আমি এখানে লিখি তাও কি একই কথা, তাই না? কারণ কি প্রোগ্রামটা এটার পর তো এখানে পর তো প্রোগ্রামটা ওইখানে যাবেই, তাই না ব্যাপারটা? তাহলে এখানে আমি নতুন লাইন, বাট তো এদিক দিয়ে শেষ হওয়ার পর ওইখানে যাবে। হ্যাঁ, তো এরিয়া শেষ হয়ে যাওয়ার পরে মানে কি, এরিয়া শেষ করার পরে লাইনে তো এটাই, যে এখানে শেষ করার পরে সে হচ্ছে এই জায়গা যাবে, তার মানে কি একই না, এখানে লেখাও যায় ওখানে লেখাও, তাই না? জি ভাই। কারণ কি প্রোগ্রামটা দেখেন, প্রোগ্রাম সে এই জায়গাতে সে প্রিন্ট করলো, করার পর এই লাইন করে সে এই জায়গাতে যাবে, তার মানে এটার পরে তো ওইটাই, তার মানে এটা এখানে লিখলেও যা কথা, মানে প্রিন্ট টেপের পর এই লাইন আসবি, এটা এখানে লিখলো প্রিন্ট টেপের পর ওইটাই প্রিন্ট হবে, এর বাইরে তো আর কোনো লাইন নাই, তাই না? তাহলে এক এক প্রিন্ট করলাম, হ্যালো লিখলাম, তাহলে সে 80 বার হ্যালো প্রিন্ট করে দিবে, যেহেতু 20টাই পড়ছি। এখন দেখেন যদি আমি প্রিন্ট করতে চাই এরকম যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট, তাহলে আমি কি চেঞ্জ করব, জাস্ট এই যে এখানে দেওয়া দেবো জাস্ট খালি 1, আর এই দেওয়া দেবো 10, তাহলে কি আমার 1 থেকে 10 বার হ্যালো প্রিন্ট হবে না? জি ভাই, হবে।
তো এখন বলেন যে আমি 1 বার 10 বার আমি হ্যালো চাই না, 10 বার আমি চাই হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার কি করা লাগবে জাস্ট বলেন। ভাই শুধু প্রিন্ট লিখলে আর যেটা প্রিন্ট করতেছি এক্সট্রা এটা কল করে দিলে হবে। তাহলে দেখেন এখানে যদি আমি 1 লিখি তাহলে আমার 10 বারে কিন্তু দেখেন 10 বারে একই প্রিন্ট হবে, কিন্তু আমি চাচ্ছি 1 2 3 4 5। তাহলে এগুলো আমরা যদি এবার এক্স এর মানের দিক লক্ষ্য করি, তাহলে এক্স এর মান কত, প্রথমে 1, তারপরে দেখেন এক্স এর মান 1 বাইরে এক্স এর মান 2 হবে, তারপরে এক্স এর মান আরেক বাইরে এক্স এর মান 3 হবে, আবার এক্স এর মান 1 বাইরে 4 হবে, এই করতে করতে এক্স এর মান 10 পর্যন্ত যাবি, 11 হবি, কন্ডিশন মিথ্যা, লুপ থেকে এবার আসবি। তাহলে দেখেন এক্স এর মান একবার 1 হচ্ছে, এক্স এর মান 2 হচ্ছে, এক্স এর মান 3 হচ্ছে, এক্স এর মান 4 হচ্ছে। তার মানে আলটিমেটলি কি, আমি যদি এক্স এর মানটা প্রিন্ট করে দিই তাহলে আমার হয়ে যাবে না? বুঝছেন কি? বাট এখানে তো এক্স এর মানটা দেওয়া নেই, তো হ্যালো ওয়ার্ডটা থাকলো না। হ্যাঁ এবার হ্যালো থাকলো না, আমি জাস্ট খালি এক্স এর মানটা প্রিন্ট করতে আসছি। তাহলে দেখেন সে এক্স এর মান পাইলো 1, 1 কি 10 এর থেকে ছোট? ইয়েস, কন্ডিশন সত্য। তাহলে আমার এক্স এর মান 1, তখন সে এই লাইন আসবে প্রিন্টে %d, তার মানে এই কোন একটা মান প্রিন্ট করবে, কার মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান এখন কত আমার? 1। তাহলে আউটপুট কত পাবো? 1 পাবো। এরপর প্রোগ্রাম সে এই জায়গায় যাবে, এই জায়গায় কারণ কি দেখেন নিচে আর কোনো লাইন নাই, তার মানে সে ওই জায়গাতে যাবে, গেল, যার পর সে করলো কি এক্স এর মান 1 বাড়াইছে, x = x + 1। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? বুঝেন নাই? জি বুঝছি। তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে দেখবে 2 কি 10 এর থেকে ছোট? ইয়েস, 2 10 এর থেকে ছোট। তাহলে সে আবার প্রিন্ট করবে এক্স এর মান। তাহলে এক্স এর মান এখন কত? 2। তাহলে আউটপুট পাবো 2। আবার যাবে এক্স এর মান এখানে, তো এক্স এর মান হবে কত? 2 ছিল আর 1 1, এক্স এর মান হয়ে গেল 3। তাহলে সে এখানে আসবে, 3 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এক্স এর মান প্রিন্ট করে, এক্স এর মান কত এখন? 3। তাহলে আউটপুট আসবে 3। ক্লিয়ার? ব্যাপারটা এইভাবে করতে করতে 10 পর্যন্ত চলে আসবে। বুঝছেন কি? জি ভাই। তো এখন আমাকে বলেন, আমি যদি এরকম পাইতে চাই যে 1 3 5 7 9 11 13 15, ধরেন যে 15 পর্যন্ত দিলাম, আমি এইভাবে ওর আউটপুট পেতে চাই, তাহলে কিভাবে করতে পারি? একের সাথে 2 যোগ হবে, তারপর 3 এর সাথে তাহলে মানে 1 যোগ করে দিলে তো হবে। তাহলে দেখেন এক্স এর মান যদি দেখেন 2 করে বাড়তাছে, এক্স এর মান 1, তারপর 3, একবার 5, তারপর 7, তার মানে এক্স এর মান কত করে বাড়তাছে? 2 করে বাড়তাছে। এক্স এর মান দেখেন আমি 2 করে বাড়াই দিলাম, প্রোগ্রাম শেষ। 1 3 5 7 9। বুঝছেন? জি ভাই। জি ভাইয়া, বাট আমরা যদি এইটার সঙ্গে হ্যালো লিখতে চাই হুম? তাহলে কি এক্স এর মানে হ্যালো 1 দিতে হ্যাঁ হবে? হ্যাঁ, এখন ধরেন যে আপনার গার্লফ্রেন্ড বললো যে তুমি আমাকে 1000 বার সরি বলো, নাইলে আমি তোমাকে ক্ষমা করবো না। তাহলে লিখলেন সরি, সরি, এখানে লিখে দিলেন। যে ধরেন যে সে বললো যে এক এক করে তুমি বলো যে সরি 1 সরি 2 সরি 3, এভাবে আমাকে বলা লাগবে, নাইলে আমি মাফ করবো না। দেখেন প্রোগ্রাম আসছে, সরি 1 2 3 4 5 6, এটা কপি করে তাক দিয়ে দিবেন। ভাই লজিক অনেক সুন্দর, হ্যাঁ লজিক সুন্দর। হ্যাঁ, যদি কোনো মেয়ে যদি ইমপ্রেস করতে চান তাহলে লেখা দিবেন। মেয়ে যদি নন সিএসসি হয় তাহলে সে তো লুপ মুভ জানবে না, তাহলে বলবেন যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি 1000 বার, দেয়া দিবেন 100 বার 1000 বার, তখন সে কপি করে দেয়া দিলেন। তাহলে সে দেখেন সুন্দর হয়ে চলে গেছে, 1000 বার চলে যাবি। বুঝছেন? ভাই মেমোরি তো বয়ে যাইবো। আমরা সমস্যা নেই, যখন আমরা পাইথন শিখবো নি তখন এইভাবে আপনাকে অটো দেওয়া লাগবে না, আপনি কন্ডিশন দিবেন। দেখেন এটা কিন্তু কপি করে একবার দেওয়া লাগতেছে, আর যখন আমরা পাইথনে চলে যাবো তখন আর কপি করা লাগবে না, জাস্ট খালি লিখে দিয়ে দিবেন, তার মেসেঞ্জারে ক্লিক, অটোমেটিক্যালি একটা 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 করে যাতেই থাকবে 1000 বার। বুঝছেন? আমরা পাইথনের সময় এটা শিখবো। তো এভাবে মানুষকে ইমপ্রেস করতে পারেন, ব্যাপার না। তো এটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া ক্লিয়ার। এখন আমরা আসি নেগেটিভে ভাইয়া। আসি। ভাইয়া কই? ভাইয়া কি জানি কিছু বলতে চাইলেন? আমি ভুল শুনলাম? না তো ভাই, উনি কেউ কিছু বলতে চান? আচ্ছা, তো এখন দেখেন, এখন ধরেন যে আমি নেগেটিভে যাচ্ছি, যে এরকম না যে 1 থেকে 10 পর্যন্ত না, এরকম চাই না। আমি ধরেন যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি এরকম চাই না। এখন আমি চাই এরকম 10 9 8 7 6 5 4 3 2 1, এরকম চাই। ভাই
x এর মান 10 হবে। তাহলে ও- একের মান দিলাম 10। ভালো কথা। যে ধরেন যে আমি এক্স এর মান প্রিন্ট করলাম, তাহলে কি প্রিন্ট হবে দেখেন তো, শুধুমাত্র 10 প্রিন্ট হয়েছে। কন্ডিশন তাহলে অন দিতে হবে। এক্স এর মান দেখেন তো 10, 9, 7, 8, তাহলে কি এক্স এর মান এক এক করে কমতেছে না? ভাই x - 1 হবে। এক্স মাইনাস 1 দিলাম। তাহলে এবার দেখেন লুপ চলে গেছে। ভাই কন্ডিশনে চেঞ্জ করব। ভাই হয় না, ওটা তো করবে। কাজ আছে ভাই, দেখেন আমার প্রোগ্রাম কিন্তু থামে না। ইনফিনিটি হয়ে গেছে। হ্যাঁ, পরে হ্যাং মারবি কম্পিউটার, ওটা থামাই দিলাম, নাহলে কম্পিউটার হ্যাং মারতো ঠাস করে। আর মেমোরি x মাইনাস মাইনাস হবে আর এনো কন্ডিশন অন হবে। তাহলে দেখেন এখন ব্যাপারটা কি, যারা বুঝতেছে না তারা বুঝেন। আমি শুরু করছি এবার 10 থেকে। ভালো কথা, আমি যাব 10 থেকে 1 পর্যন্ত। এখন 10 থেকে x এর মান আমি এক এক করে কমাতে কমাতে আসবো। 9 আসবি, 7 আসবি, 8 আসবি, 7 আসবি, 6 আসবি, 5 আসবি। তাহলে x এর মানটা এবার দেখেন কন্ডিশন কি হবে, x এর মান যতক্ষণ আমার বড় থাকবি অথবা সমান থাকবি কার, 1 এর। একের। তো এবার দেখেন x এর মান আমার 10 থেকে শুরু হয়েছে, যতক্ষণ x এর মান এবার 10 থেকে আমি কমতে কমতে আসছি, কমতে 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 যাবো কত পর্যন্ত, যতক্ষণ আমি বড় থাকবো একের, কারণ 1 পর্যন্ত যাবো, এরপর আমি আর যাবো না। তাহলে এবার যদি দিই দেখেন আসছে 11, 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1। বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এইটা সবাই কি বুঝছেন? এই যে যারা আছেন, জি ভাই প্রীতম ভাই, বুঝছি। প্রীতম, তাসলিমা, জাহিদ, ফাতেমা, বুঝছেন আপনারা? জি ভাই। ওকে। এখন যদি বুঝে থাকেন তাহলে আমাকে এখন একটা জিনিস বলেন। আমি এবার এরকম ধরনের প্রিন্ট করতে চাচ্ছি। ভাই এরকম যদি হয় যে আমি একটা লুপ চালাইবো 1 থেকে 100 পর্যন্ত, তার মধ্যে আমি শুধু জোড় সংখ্যা যেগুলো প্রিন্ট করব, তাহলে এটা কেমন হইব? আমরা আসি ওই জায়গাতেই। ওকে, তাহলে এখন দেখেন আমরা 1 থেকে 100 পর্যন্ত যাব এবং দূর সংখ্যা গেলাম। নর্মাল ধরেন যে 0 থেকে যদি নর্মাল চিন্তা করি, আমি ওই জায়গাটা আসতেছি, আগে জিরোটা দেখাই দিই। ধরেন যে 100 পর্যন্ত দিলাম, এবার যদি x এর মান 2 করে বাড়াই তাহলে কিন্তু হইতাছে এক কথা। যদি 2 করে বাড়াই তাহলে দেখবেন 0, 1, 2, 0, 2, 4। কিন্তু আমরা তো 0 থেকে চাই না, আমরা চাচ্ছি এরকম যে 2 থেকে শুরু হবে ব্যাপারটা। তখন শুরু হবে কত থেকে? 2 থেকে, তাই না? বুঝেন নাই? বুঝছি ভাইয়া। বুঝছি। এটা আসলে এভাবে করি না, আমরা অন্যভাবে করি, লুপ কন্ডিশন দেওয়া। তবে আপাতত বেসিক আমরা যা জানি তার উপর ভিত্তি করে আমরা আগে করার চেষ্টা করবো। তখন আমরা দেখবো যে বেসিক আমি যা জানি এটার মধ্যে সীমার বাইরে, তার মানে নতুন কিছু আসতেছে। কিন্তু এখন দেখেন নতুন কিছু এখনো কিন্তু আসে নাই। 2 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবো, 2 2 করে বাড়লে তো আমার জোড় সংখ্যা গুলো আসতে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। তো এখন ধরেন যে আমি এরকম, আপনাদের এই লুপের কথা বাদ দেন, আমাদের প্রথম ক্লাসের কথাতে আসি। ধরেন যে কোন একটা নাম্বার আছে 22 অথবা 26, যে কোনো একটা নাম্বার আছে। এই নাম্বারটা আসলে 6 দিয়ে ভাগ করা যায় কিনা এটা আমরা বুঝবো কিভাবে? ভাই এটা বাকশেষ থাকবে না আর কি। তো, তাহলে এরা বলেন, এই জাহিদ ভাই বলেন যে কোন একটা সংখ্যা আসলে 6 দ্বারা, সংখ্যাটা ধরেন 22 না লিখি, ধরেন যে সংখ্যাটা x, যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যাটা আসলে 6 দ্বারা ভাগ করা যায় কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এটা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে কোন একটা সংখ্যা ভাগ করা যায় কিনা এটা বুঝি কিভাবে। ভাই না, মেজবা ভাই, ভাই মনে পড়তেছে না। হ্যাঁ আমার তো মনে করতেছে না। এখন আমরা দেখেন এগুলা কিন্তু ঠিক না। ধরেন যে আমি দিলাম এখানে 25, আমি নর্মালি ধরেন যে 5 দ্বারা দিলাম, তাহলে 5 5 25, 0। এবার ধরেন যে আমি 25 দিলাম 4 দ্বারা, তাহলে 4 ছক 24, 1। তারপর ধরেন যে আমি 18 দিলাম 6 দ্বারা, 3 6 18, 0। এবার ধরেন যে 18 দিলাম 7 দ্বারা, তাহলে 7 দোকানে 14 ভাগশেষ 4। এখনো কি কিছু মনে পড়ছে? এটা ইফিলস এর ক্লাস মনে হয়, এটা আমি করা হয়নি। যদি বাকশেষ 0 থাকে তাহলে সে বাক যায়। আর যদি মেজবা ভাই, মেজবা ভাই, ভাই আমার তো মনে পড়তেছে না, বাট এই ক্লাস আমি ভালো বুঝছিলাম সেদিন। দেখেন তো যখনই দেখেন 0 তার মানে কি ভাগ যাচ্ছে, মানে ভাগ শেষ করার পরে আর কিছুই নাই, তার মানে কি ওই সংখ্যা দ্বারা ভাগ যায়।
যদি আমার ভাগশেষ শূন্য থাকে তার মানে কি ওই সংখ্যা দ্বারাই তো ভাগ যায়, তাই না? আপনাকে দুইজনের কাজ হচ্ছে গত ক্লাসটা আপনারা আবার দেখবেন, মাস্ট বি দেখবেন, কারণ কি দেখেন এই প্রোগ্রামের মধ্যে বেশি কিছু নাই। আমাদের প্রোগ্রামিং ক্লাস আর সর্বোচ্চ 5-10টা ক্লাস ছিল, আমাদের প্রোগ্রামিং এর যে বেসিক যে ইনস্ট্রাকচার মানে বেসিক যা লাগে এগুলা শেষ হয়ে যাবো। এরপর দেখবেন যে আমি কখনো আর বেসিক কিছু করতেছি না, আমি যা করতেছি এই ইপিএলস ফর লুপ হোয়াইল লুপ এইসবই লিখতেছি, জাস্ট খালি একটু ঘুরায় পেঁচে লিখতেছি তাই, এর বাইরে আমি কিছুই লিখবো না। যদি আমরা সামনে যাই তখন দেখবেন আমি এই ইপিএলস ফর লুপ হোয়াইল লুপ এর বাইরে লিখতেছি না, কারণ এইগুলা ভালোভাবে ক্লিয়ার থাকা লাগবে, এগুলা মিস করবেন না, বুঝছেন? তো এটা দেখেন দেখেন 25 আসলে 4 দ্বারা ভাগ করা যায় না, কারণ কি ভাগশেষ 1 আছে। আবার দেখেন 18 বেলা 7 দ্বারা ভাগ করা যায়, কারণ ভাগশেষ 4 আসছে। কিন্তু দেখেন যে 18 যদি আমি 6 দ্বারা দিই, দেখেন ভাগশেষ 0, তার মানে 6 দ্বারা ভাগ করা যায়। 25 দেখেন ভাগ করে শেষ 0, ভাগ করার পর যদি ভাগশেষ 0 থাকে তার মানে কি ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা আসলে ভাগ যায়। আর এখন ভাগশেষ আমরা প্রশ্নটা যদি আবার একটু বলতেন ভালো হতো, আমার নেট ডিস্টার্ব করতেছিল তাই শুনি নাই। প্রশ্নটা হচ্ছে যে কোন একটা নাম্বার ধরেন যে এক্স আছে, ওই এক্স সংখ্যাটাকে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিনা, ধরেন যে এক্স 6 দ্বারা ভাগ করা যায় কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? মডুলাস দিয়ে। হ্যাঁ, মডুলাস করে যদি ভাগশেষ 0 থাকে, এটা মূল কনসেপ্ট, যদি ভাগশেষ 0 থাকে তাহলে আসলে ভাগ করা যায়। এখন ভাগশেষ 0 পাই কিভাবে? ভাগশেষটা পাই হচ্ছে আমরা মডুলাস দ্বারা, তাই না? বুঝছেন কি? এদের মেজবা জাহিদ বুঝছেন আপনারা? জি ভাই এখন বুঝছি। আমার তো মনে হচ্ছে জাহিদ ভাই ঘুমাচ্ছেন। না ভাই এর ক্লাস করা হয়নি তো ভাইয়া, ওই জন্য ওইটা ক্লাস মিস গেছে আমার। ভাই উনি মানে শুয়ে শুয়ে ক্লাস করে। ওটাই করতেছিলাম, মানে কথা দেখে বলতেছি। আমি যেটা বলছি এটা কি ঠিক আছে? প্রীতম ভাই কি বলছেন? আমি আপনার কথা শুনি নাই, মেসেজ দেখি না, দাঁড়ান। এক্স মডুলাস হয়, হ্যাঁ ঠিক আছে। তো ওটাই করতেছিলাম, দেখেন। তো আমরা ধরেন যে কোন একটা সংখ্যা এক্স, ওটা আসলে ভাগ করা যায় কিনা ওটা দেখতেছিলাম। এখন দেখেন তো আমাদের এক্স এর মান কত হচ্ছে। এক্স এর মান যদি 2 থেকে না শুরু করে আমি 1 থেকে শুরু করতাম এবং এক এক করে বাড়াইতাম, ধরেন যে 100 পর্যন্ত বাড়াইলাম, এক এক করে বাড়ালাম, তাহলে এক্স এর মান 1 হচ্ছে একবার, এক্স এর মান 2 হচ্ছে, এক্স এর মান 3 হচ্ছে, এক্স এর মান 4 হচ্ছে, এক্স এর মান 5 হচ্ছে, এক্স এর মান 6, এক্স এর মান 7, এক্স এর মান 8, এইভাবে যাচ্ছে না? এক এক করে তো বাড়তেছে। হ্যাঁ, এভাবে তো যাইতেছে। এখন যদি আমি এভাবে চেক করি, যদি কোন একটা সংখ্যা জোড় সংখ্যা কিনা, এটা আমরা যাচাই করি কিভাবে? 2 দ্বারা ভাগ করার পর যদি যাই, মানে 2 দ্বারা যদি ভাগ করা যায় তার মানে ওই সংখ্যাটা জোড়, তাই না? তার মানে আমরা এভাবে লিখতে পারি এক্স মডুলাস 2 ইকুয়াল 0 যদি 0 হয়, কারণ এক্স এর মানে একবার 1, 1 মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই না? জি ভাই। এটা নিচে নিচে দেওয়া দিই এন দ্বারা। তাহলে কি হবে দেখেন, প্রথমে এক্স এর মান কত আসবে? 1, 1 মডুলাস 2 ইকুয়াল কি 0? কন্ডিশন মিথ্যা, সমস্যা নাই, সে এই দ্বারা চলে যাবে, যেহেতু আর কিছু নাই। এই দ্বারা যে এক্স এর মান 1 বাড়ালো, এক্স এর মান হয়ে গেল 2, 2 কি 1 থেকে ছোট? ওকে ছোট, তাহলে সে এখানে এসে আবার কন্ডিশন চেক করবি। 2 মডুলাস 2 ইকুয়াল কি 0? হ্যাঁ 0, তার মানে 2 এর মান সে প্রিন্ট করবি। এরপর আর কিছু নাই, এখানে যাবে, এক্স এর মান 3 হবে, 3 মডুলাস 2 ইকুয়াল 0 না, তাহলে সে প্রিন্ট হবে না। এভাবে যদি আমরা রান করি তাহলে দেখবেন প্রোগ্রামে 2, 4, 6, 8, 10, 12 চলে আসছে। বুঝছেন এটা? জি ভাই। তো এখন জাহিদ ভাই বলেন যে আমি চেক করতে চাচ্ছি যে 1 থেকে x এর মধ্যে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে কারা আসলে 6 দ্বারা ভাগ করা যায়, এটা আমি যাচাই করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? ভাই এক্স মডুলাস 6 ডবল। হ্যাঁ, তো এটা কি যে ফাতেমাটা তোমার সবাই বুঝছেন? ভাই যদি জি যায় ভাই। তাহলে একটা কন্ডিশন দিবে, যদি না যায় তাহলে আরেকটা কন্ডিশন দিবে, এরকম। আমরা ওরকম করতে পারি, তো আমরা ওটা চাচ্ছি না, ইলস চাচ্ছি না, আমরা জাস্ট খালি চাচ্ছি 6 দ্বারা কারা ভাগ করতে করা যায় তাদেরকে পিন করো। এটা দেখেন 6 দ্বারা ভাগ করা যায় শুধুমাত্র তাদেরকে পিন করে দিছে। 6 দ্বারা 12, 318, 424, 530 সবই ভাগ করা যায়। বুঝছেন কি? জি ভাই। তো এখন এই প্রোগ্রামে সেম আমি আরো সাজাই লিখতে পারি, কারণ যে 6 দ্বারা না, আমি সুন্দর করে এভাবে লিখতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, আমি 2 এর ঘরে নামটা প্রিন্ট করবো, দেখেন আমি এভাবে প্রিন্ট করতে পারি। দেখাবেন একটু, মানে এই যে এই কন্ডিশনে, তা ইলস দিয়ে যে হ্যাঁ এই কন্ডিশনটা দরকার নেই, যে এটা এই কন্ডিশনের ভিতরে। হ্যাঁ জি স্যার, এটাই। ওকে। এখন ধরেন যে 6 দ্বারা ভাগ করা যায় না, তো এই যে 1, 2, 3, 4, 5 এগুলো 6 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমি কি করতে চাচ্ছেন এখন? আমি তো প্রিন্ট করতে, তো কি কি দেখাতে চাচ্ছেন তাই বলেন, তাই হবে। 1 মিনিট আসি, আপনি চিন্তা করেন যে কি প্রিন্ট করতে চাচ্ছেন।
তাহলে বলেন এখানে কি হইব? যদি না যায় তাহলে লজিক আউট এরকম। তো ধরেন তো আমি দিলাম ভাগ যায় না, ঠিক আছে? তো ভাগ যায় না, তার সাথে ধরেন যে আমি নাম্বারটাও দেখাতে চাচ্ছি, তো কোন নাম্বারটা আসলে ভাগ যায় না, পার্সেন্ট ডি দ্বারা এখানে আমি 100টা মেলা হয় 50টা দেখাই, যে এখানে কমা দিয়া এক্স এর মানটা পিন করে দিয়ে দিলাম, যে ভাগ যায় না। এখন দেখেন সুন্দর করে চলে আসবি, এক্স এর মান নিচে নিচে আসি, দেখেন 1 ভাগ যায় না, 2 ভাগ যায় না, 3 ভাগ যায় না, 4 ভাগ যায় না, এখানে 6, 7 ভাগ যায় না, 8 ভাগ যায় না, 9 ভাগ যায় না, 10 ভাগ যায় না, 12 নর্মাল আসছে 12। এখন যদি এখানে আরো সুন্দর করে লিখতাম ইয়েস, এভাবে যদি লেখা দিতাম তাহলে ওইভাবে আসতো। কন্ডিশনটা একটু যাচাই করেন, আরেক সেকেন্ড আসি। কি বুঝছেন আপনারা? হ্যালো, জি ভাইয়া বুঝছি, এগুলো এখন প্র্যাকটিস ভাই করলে তাছাড়া ভালোভাবে বোঝা যাবে না, এগুলো এখন ওকে, মনে করি শেষ। হ্যাঁ এটা প্র্যাকটিসের জন্য আমি প্রবলেমও দেবো, সমস্যা নাই। আমি দেখেন আমি চাইলে কিন্তু নর্মালি আপনারা ইউটিউব মিটিউব যেখানে চালান সমস্যা নাই, দেখলে কিন্তু নর্মালি এভাবে ভিডিও দেখলেন শিখলেন, কিন্তু নর্মালি ইউটিউবে কিন্তু আপনাকে ভাঙ্গে এভাবে কখনোই দেয় না। ইউটিউবে ভালো কন্টেন্ট আছে ঠিক আছে, ইউটিউবে আপনাকে নর্মালি লুপে এভাবে কাজ করে, একটা পেন করে এরকম, উল্টা পেন করে এরকম, কিন্তু ভিতর ভিতর কিন্তু আপনি প্রশ্ন করি কিন্তু এভাবে কিন্তু শিখতে পারবেন না, বুঝছেন? ভাই আপনি এই যে আর অ্যাড কোড আর এইগুলার লিংক ছাড়া এই যে আপনি যেগুলো যেভাবে দেন এভাবে দিলে মানে করতে সুবিধা হয়, যে আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন তাতে। না আমি দুই ভাই দেবো, অ্যাড করার ম্যাড করার ওইগুলা দিয়ে ইম্পর্টেন্ট, কারণ ওইগুলাই আপনার প্রোফাইলে থাকবে, আপনি চাকরির ক্ষেত্রে ওইগুলা দেখাতে পারবেন যে আমি এতগুলা প্রবলেম সলভ করছি, আর নর্মাল ওইগুলা দেখাতে পারবেন। আর একটা কি, আমি জিজ্ঞাসা ওইগুলোর মধ্যে ভুলও করলেও দেখার কেউ নাই যে ভুল হচ্ছে কিনা, কিন্তু অ্যাড করা তারপর কোড পড়ছে ওইগুলো যখন সাবমিট দেবেন, যদি ভুল হয় একটা কমা সিঙ্গেল একটু 19-20 মানে একটা স্পেসও যদি উল্টা পাল্টা হয় তারপরে রং অ্যান্সার দেয়, একটা স্পেসের লাগে, তখন কেন আসলে শিকাটা হয়, বুঝছেন? জি ভাই। তো এখন ধরেন আমি এরকম দেখাতে যাচ্ছি যে 3 এবং 5 দ্বারা যে সকল সংখ্যা ভাগ যায় 1 থেকে 100 এর মধ্যে তাদেরকে পিন করো। তাহলে আমার কন্ডিশনটা কেমন হবে? ইফ যদি আমার x মডুলাস 3 ইকুয়াল 0 হয় এবং x মডুলাস 5 ইকুয়াল 0 হয়, এই দুইটা কন্ডিশন যদি সত্য হয়, তার মানে কি দুইটা কন্ডিশন যদি সত্য হয়, তার মানে এন্ড, তাহলে 3 দ্বারা এবং যদি 5 দ্বারা ভাগ করা যায় তাদেরকে শুধুমাত্র আমি দেখাচ্ছি। দেখেন পার্সেন্ট ডি দেওয়ার পরে x দিয়ে দিলাম, তাহলে দেখেন 1 থেকে 100 এর মধ্যে 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় 15, 30, 45, 60, 75 আর 90, এছাড়া আর কোন সংখ্যা নাই, বুঝছেন কি? জি ভাইয়া বুঝছি। ওকে, যদি বুঝে থাকেন ধরেন, এখন ধরেন যে এরকম দিলাম যে 3 এর ঘরের নামটা পিন করতে, তাহলে 3 এর ঘরের নামটা কেমন হবে? ধরেন যে এরকম দিলাম যে 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকে 9, এরকম ভাবে তুমি লেখো। তাহলে কি দেখেন আমাদের প্রোগ্রাম এভাবে চলবে 10 পর্যন্ত, 10 পর্যন্ত চালাইছি, ভিডিওর মতো ঝামেলা নাই, ঝামেলা নাই। প্রথমে প্রিন্ট করতে হবে 3, ওকে ভালো কথা, তাহলে প্রথমে আমি 3 ডাইরেক্টলি রাখি, তারপর একটা গুণ প্রিন্ট করতে হবে, আমি গুণ প্রিন্ট করি, গুণের পর একটা 1 2 3, এই জায়গাটা চেঞ্জ আছে, তার মানে এই জায়গাটা আমি ডি রাখলাম, এই জায়গাটা চেঞ্জ হবে। হওয়ার পর ইকুয়াল একটা ইকুয়াল দিলাম, ইকুয়ালের পর একটা ভ্যালু আসবি, তার মানে এখানে পার্সেন্ট ডি আসবি, তাহলে প্রথমে এই জায়গাটা আসবি এক্স, প্রথম দিয়ে যাত এক্স এর মান, কারণ এক্স এর মান 1 2 3 4, আর এই জায়গাটা যে ইকুয়াল আসবি এই মানটা কি আসবি 3 গুণন এক্স না, বুঝেন না এটা? জি ভাই বুঝতে পারছি। তাহলে দেখেন 3 এর ঘরের নামটা, এখন যদি 5 এর ঘরে দিতাম তাহলে এখানে খালি 5 দিলে কিন্তু 5 এর ঘরের নামটা চলে আসতো। দেখেন ভাই ভিতরে যে প্রিন্টের ভিতরে যে কন্ডিশন গুলো দিছেন এগুলো অনেক কাজ লাগতেছে, মানে নামটা সিরিয়াল ভাবে সুন্দর মতো আসছে, এটা কিভাবে হলো? দেখাচ্ছি দেখেন, তাহলে দেখেন মূলত আমি যখন নামটা প্রিন্ট করতে আসছি, ধরেন যে আমি 3 এর ঘরে নামটা প্রিন্ট করছি, তার মানে আলটিমেটলি এই জায়গা 3 সারা জীবন থাকবেই, এই কারণে দেখেন আমি প্রিন্টের মধ্যে 3 এখানে রাখছি।
এরপর একটা গুণের মতন চিহ্ন, যে এক্স ছোট হাতের এক্স, ওইটা আর কি গুণের মতন চিহ্ন। নাহলে নর্মালি কম্পিউটারে গুণ কিন্তু এরকম স্টার দ্বারা, কিন্তু এখানে আমরা নর্মাল একটা এক্স এর মতন গুণের লাগা এক্স প্রিন্ট করছি। এরপর দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা চেঞ্জ হচ্ছে। এটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে এই জায়গাটা কার মান, এক্স এর মানে হচ্ছে একবার 1, এক্স এর মানে 2 হচ্ছে, এক্স এর মানে 3 হচ্ছে না, এই জন্য এখানে পার্সেন্ট দিছি। দেখেন ইকুয়াল, এখানে ইকুয়াল দিছি, দেওয়ার পর এই মানটাও দেখেন চেঞ্জ হচ্ছে, যে 5 10 15 এই মানটা চেঞ্জ হচ্ছে, এই কারণে এখানে দেখেন দিছি পার্সেন্ট ডি। এখন এই পার্সেন্ট ডিতে কি আসবে, খালি এক্স এর মান। আর এখানে কি আসবে, 3 এর ঘরে নামতে হলে 3 দ্বারা গুণ, 5 এর ঘরে নামতে হলে 5 দ্বারা গুণ, তাই না? আর প্রতিবার আমার নতুন নতুন লাইন আসবে, যে নিউ লাইন স্ল্যাশ এন। তাহলে দেখেন 3 এর ঘরে নামতে হলে 3 এর ঘরে। এখন যদি ইউজারের থেকে নিয়ে করতাম, তাহলে ইউজার থেকে ধরেন যে আমি এন নিলাম, যে এন যা দিবি তার ঘরে নামতে হবে, স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা দ্বারা এন। তাহলে এখন বলেন তো কি হবে? তাহলে দেখেন এই যে 3, এখানে কি সারা জীবন 3 থাকবে, নাকি ইউজার যা দিবি তাই? ইউজার যা দিবে। ওকে, তাহলে এখানে আমার একটা পার্সেন্ট ডি। এখন তাহলে এই পার্সেন্ট ডিতে দেখ কি হবে, আমার এন এর মানটা আসবে। তাহলে এখন দেখেন আর আরেকটা সেন্স হবে, আরেকটা সেন্স বললি দেখেন, যে দেখেন এই এনটা এই জায়গাতে আসলো, তার মানে এন এর মান যদি 5 দেয় তাহলে 5, এন এর মান 3 দিলে 3, ওকে, তারপর একটা গুণ, তারপর পার্সেন্ট ডি, তার মানে এই জায়গাতে কার মান আসবে, এক্স এর মান আসবে। এক্স এর মান আসতেছে কত, 1 থেকে শুরু হচ্ছে, 1 আসবে, 5 গুণ 2 হবে, 5 গুণ 3 হবে, 5 গুণ 4 হবে। এরপরে কি, ইকুয়াল, ইকুয়াল, এরপরে কি পার্সেন্ট ডি, এখানে কি হবে, তাদের গুণফলটা রেজাল্ট আসবে। তাহলে রেজাল্টটা কি দেখেন তো, রাতুল ভাইয়ের মাইক্রোফোনটা অফ করেন, আপনার কথা রিপিট হচ্ছে। তাহলে দেখেন এখানে 3 গুণ এক্স, কিন্তু এবার তো 3 এর ঘরে না, ইউজার যা দিবে তার ঘরে, ইউজার কি দিচ্ছে আমাকে, এন দিচ্ছে, তাহলে এন এর ঘরে আমতা, মানে এন গুণন এক্স। তাহলে এখন যদি এন গুণ এক্স দেওয়া দিই, যে এন গুণন এক্স, সরি এক্স তো আছে, এখানে এন দেওয়া দিই। এবার যদি রান করি, তাহলে দেখেন একটা নাম্বার আসছে, আমি 5 দিলাম, দেখেন 5 এর ঘরে নামটা চলে আসছে। আমি ধরেন যে 6 দিলাম, তাহলে দেখেন 6 এর ঘরে নামটা চলে আসছে। তখন এখন যা দেবো তার ঘরে নামতে চলে আসবি, বুঝছেন? জি ভাই। তো ফাতেমা বুঝছেন? জি ভাইয়া। জাহিদ ভাই ঘুমায়েন না, জি ভাইয়া বুঝতে পারছি। ঘুমায়েন না, বুঝছেন? ঘুমায়েন না ভাই। না ভাই ভাইয়া দেখেন, আমি বুঝতে পারছি। এই মেজবা কোন মেজবা? জি ভাই, আমি একটু জয়েন হলাম তো, একটু এই যে পাশে যাব তো, সেটা ফোন নিয়ে যাব, পিসিতে আচ্ছা, করতেছি তো। বুঝছি। তাসলিমা আপু বুঝছেন? ভাইয়া। প্রীতম ভাই? ওকে, তাহলে আজকে এখন পর্যন্ত যা করালাম এগুলা কি সবাই কি বুঝছেন? তাহলে এগুলা যেহেতু সবাই বুঝছেন, তাহলে আমি নতুন কিছু আর মানে আরো গভীরে না যাই, ও আরেকটু জায়গা যাই, আরেকটা জায়গা গেলে শেষ করে দিই। আরেকটা হচ্ছে ধরেন যে আমি এক্স এর মানটা খালি পিন করে রাখি, এত কিছু লাগবে না, এক্স এর মানটাই দেখাই, এন এর সাথে কোনো সাথ নাই, তাহলে এন ও বাদ। তাহলে দেখেন, আচ্ছা এন এর একটা জিনিস দেখাই, ধরেন যে আমি 1 থেকে এন পর্যন্ত যাই, এন এর যা দিবি তাই, এখানে 10 ফিক্স না, ইউজার যা দিবি তাই পর্যন্ত যাবি। এখন দেখেন আমি যদি প্রোগ্রাম রান করি, ইউজার যদি আমাকে 5 দেয়, তাহলে লুপ দেখেন 1 2 3 4 5 সব ডাইনামিক করে ফেললাম। ইউজার যদি 10 দেয়, দেখেন লুপ চলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝছেন? এন পর্যন্ত ইউজার এন এর মান যা দিতেছে, আমার লুপ কিন্তু ওই পর্যন্ত যাচ্ছে, তাই না? কথা কয় না ভাই অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে বাকিরা কথা কন না কেন? ভাই ঘুমে ধরছে মনে হয়। সবাই কি ঘুম ইয়া নাকি? জাহিদ না ভাইয়া আছে তো। কথা কন না কেন? দেখেন
এন দিছি, তার মানে এন পর্যন্ত আমার লুপটা চলতেছে। এখন জাস্ট খালি আমি চাই এই নাম্বারগুলা যোগ করতে, যে 1 থেকে ইউজার যা দেবে, ইউজার যদি 5 দেয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ, যদি ইউজার যদি 10 দেয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ। তার মানে আমি কি চাচ্ছি, যে 1 থেকে ইউজার যা দিচ্ছে সেই পর্যন্ত, ইউজার যা দিচ্ছে আমার লুপ কিন্তু ওই পর্যন্ত চলতেছে, তার মানে আমি নাম্বারগুলা পাচ্ছি। ইউজার যদি 50 দেয় তাহলে আমার লুপ কিন্তু দেখেন 10 11 12 এভাবে 50 পর্যন্ত যাবি। ইউজার যেহেতু 10 দিছে তাহলে দেখেন আমার 10 বার গেছে। এখন এই নাম্বারগুলা যোগ করলে কি আমার 1 থেকে এন পর্যন্ত সাম হয়ে যাবে না? জি ভাইয়া। তো এই নাম্বারগুলা জাস্ট সাম যেহেতু শুরু করছেন, সামনে একটা প্রশ্ন ছিল, সাম কি দেখাইবেন আপনি আজকে? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখন এই নাম্বারগুলোকে আমি যোগ করতে চাই, তা এগুলা যোগ করে তো আমি একটা জায়গাতে রাখাই লাগবে। আচ্ছা এটা বেশি হয়ে যাবো, এটা আর রাখাই, নেক্সট ক্লাসে করাবো নি, তাহলে মাথার বিলম্ব সবাই জিম ধরে দিচ্ছেন। আজকে আপাতত এগুলা প্র্যাকটিস করেন, বিভিন্ন ধরনের আমি জিনিস দেবো, এগুলা পিন করে করে করবেন, স্টেপ কমাবেন বাড়াবেন। ধরেন যে এন পর্যন্ত দিলাম, স্টেপ দিলাম 5 কইরা, তাহলে এখন দেখবেন যে কি হয়। ধরেন যে এন এর মান দিলাম 50, তাহলে দেখবেন যে লুপ 1 থেকে 5 5 করে বাড়তেছে। দেখেন 1 5 বেড়া 6, 6 থেকে 5 বাড়লে 11, 11 থেকে 5 বাদ দিলে 16, এভাবে কিন্তু বাড়তেছে। তো এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন, আমি দিয়ে দেবো। আর নেক্সট ক্লাসের আগে এই শীট যেন সবার ক্লিয়ার থাকা চাই, এই শীটটা যেন সবার সলভ থাকে। যে ফাতেমা নেক্সট ক্লাস কিন্তু 2 দিন পর, মানে আগামীকাল সারা দিন পাবেন, তারপরের দিন সারা দিন পাবেন, রাত্রে 9টার দিকে ক্লাস, সুতরাং ক্লিয়ার চাই। তারপরে যে জাহিদ ভাই, রাতুল, উষা, তাসলিমা সবার ক্লিয়ার চাই, ঠিক আছে। ভাইয়া পরশুদিন পরীক্ষা। পরশুদিন পরীক্ষা আছে, তার কালকের মধ্যে এগুলা করে ফেলান। ইনশাল্লাহ ভাই। করেন, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো, প্র্যাকটিস করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বললেন। গুড নাইট ভাই। ওকে, তাহলে আজকের মতন গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।